আসসালামু আলাইকুম। আম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের স্পেশাল সেশন বাংলা পাবলিকেশন কর্তৃক আয়োজিত 1 আওয়ার হাই ইয়েল্ড টপিকস উইথ লাস্ট আওয়ার ডায়মন্ড। এই সেশনটিতে আমি আছি আপনাদের সাথে ডক্টর কানিজ ফাতেমা তন্নি, পেডিয়াট্রিক্সের ক্লিনিক্যাল বা ফ্যাকাল্টি অংশ নিয়ে। তো আমাদের সামনে যেহেতু আমাদের এই লাস্ট আওয়ার ডায়মন্ড বইটা আমাদের সামনে আসন্ন রেসিডেন্সি বা ডিপ্লোমার ক্ষেত্রে আমরা যখন প্রস্তুতি নিই, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা বেসিক এবং ক্লিনিক্যাল দুটোরই আমাদের প্রস্তুতি নিতে হয়। এর মাঝে হচ্ছে দেখা যায় আমরা অনেক সময় ক্লিনিক্যাল অংশ বা ফ্যাকাল্টি অংশটা অনেক সময় দেখা যায় যে সেভাবে হয়তো পড়াটা গোছানো হয়ে ওঠে না। তো যার কারণে কিনা আপনি আপনার পরীক্ষায় যে আপনার পছন্দের ইনস্টিটিউটে চান্স পাওয়া সেটার ক্ষেত্রে অনেক সময় পিছিয়ে পড়তে হয়। তো আমরা সেই লক্ষ্যে আয়োজন করছি, বাংলা মিডিয়াম পাবলিকেশনের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে এই 1 আওয়ার হাই এল টপিক, যাতে করে লাস্ট আওয়ার ডায়মন্ডের যে গুরুত্বপূর্ণ বা হাই এল টপিক গুলো যেন আপনার আমাদের বাংলা মিড পাবলিকেশনের এই স্পেশাল সেশনের মাধ্যমে আপনাদের জন্য একবার দেখা হয়ে পড়া হয়ে যায় অথবা হচ্ছে রিভিশন হয়ে যায়, যাতে করে সামনের পরীক্ষার জন্য আপনাদের প্রস্তুতিতে সহায়ক হিসেবে কাজ করে। তো আজকের যে টপিক পেডিয়াট্রিক্স, এই পেডিয়াট্রিক্স এর অংশে বলবো যে হচ্ছে আপনার আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের স্পেশাল সেশনটি বাংলা মেড পাবলিকেশন কর্তৃক আয়োজিত 1 আওয়ার হাইয়েল টপিকস উইথ লাস্ট আওয়ার ডায়মন্ড, যেখানে আমি আছি আপনাদের সাথে ডক্টর কানিজ ফাতেমা তনি। আমরা আজকে পেডিয়াট্রিক্স এর যে হাই এল টপিক লাস্ট আওয়ার ডায়মন্ডের সেই হাই এল টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং মূলত লাস্ট আওয়ারকে আপনি কিভাবে আপনার ফ্যাকাল্টি অংশে কিভাবে আপনি লাস্ট আওয়ার আয়ত্ত করা বা লাস্ট আওয়ার প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে ফ্যাকাল্টি অংশে দক্ষতা অর্জন করতে পারবেন পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টিতে, যারা মূলত সামনে পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির কথা ভাবছেন, আপনাদের জন্য এই স্পেশাল সেশনটি আয়োজন করা হয়েছে। তো এক্ষেত্রে বলবো যে ফ্যাকাল্টি অংশে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আমরা সময়টা একটু কম দেই, অথবা বেসিককে যেরকম গুরুত্ব দেই ফ্যাকাল্টি অংশটা সেরকম করে গুরুত্ব দেওয়া হয় না। তো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের পছন্দের ইনস্টিটিউটে চান্স পাওয়াটা আমাদের অনেক সময় একটা বাধার সম্মুখীন আমাদের হতে হয়। সেক্ষেত্রে হচ্ছে বলবো যে আমরা এই হাই এল টপিক আলোচনার মাধ্যমে আপনার লাস্ট আওয়ার আপনি কিভাবে ফ্যাকাল্টি অংশে কিভাবে দক্ষতা অর্জন করবেন বা পড়বেন সেই নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি লাস্ট আওয়ারের কথা বলি, লাস্ট আওয়ার ডায়মন্ড কিন্তু আপনার প্রস্তুতিতে খুব চমৎকার ভাবে আপনাকে হেল্প করবে, এবং সেখানে দেখবেন আপনি লাস্ট আওয়ার ভলিউম 2 তে পেডিয়াট্রিক্স এর অংশটুকু রয়েছে, এবং ভলিউম 2 তে দেখবেন যে আমাদের টোটাল হচ্ছে কয়েকটা সিস্টেমে কিন্তু আমাদের সিস্টেম ওয়াইজ কিন্তু সবগুলো টপিক ভাগ করা হয়েছে পেডিয়াট্রিক্স এর, এবং শুধু তাই না, প্রত্যেকটা সিস্টেমে কিন্তু আপনার টপিক অনুযায়ী কিন্তু আপনার প্রশ্নগুলো সাজানো আছে, যাতে করে আপনি যখন একটা সিস্টেম পড়বেন সিস্টেমের টপিক ধরে যেন আপনি লাস্ট আওয়ারে আপনি প্রশ্নটা প্র্যাকটিস করতে পারেন। আর এর সাথে তো নতুন যুক্ত হয়েছে গত 2 সেশন ধরে এসবিএ। তো এসবিএ অংশের দক্ষতার জন্য কিন্তু লাস্ট আওয়ার ডায়মন্ডে কিন্তু ফ্যাকাল্টি অংশে বা পেডিয়াট্রিক্স এর যে ফ্যাকাল্টি অংশে সেখানে কিন্তু প্র্যাকটিসের জন্য এসবিএ অংশটুকু রয়েছে। তাহলে বলবো যে আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতিতে ফ্যাকাল্টি অংশে খুব ভালো সহায়ক হিসেবে কাজ করবে। যেটা বলছিলাম যে ভলিউম 2 তে ক্লিনিক্যাল অংশে বা পেডিয়াট্রিক ফ্যাকাল্টি অংশে যে সিস্টেম যেগুলো ভাগ করা আছে, আমি প্রত্যেকটা সিস্টেম ধরে তারপর হচ্ছে টপিক ধরে পড়বো। ঠিক আছে, এবং দেখবেন যে আপনি একটা টপিকের আন্ডারে আমাদের আমাদের কিন্তু এখন প্রশ্ন বেসড, যেমন আপনি একটা টপিক পড়ছেন, এই টপিকে কি কি বিগত সেশনে কি কি প্রশ্ন এসেছে সেগুলো আপনি একসাথে প্র্যাকটিস করতে পারছেন। তাহলে চলুন দেখি লাস্ট আওয়ারে আমরা কিভাবে আমাদের পড়ার জন্য একদম হেল্পফুল হয়। একদম প্রথমেই রয়েছে নিউনেটোলজির যে অংশটুকু। তো নিউনেটোলজি অংশে আপনার কমন একটা প্রশ্ন হচ্ছে নিউনেটাল মর্টালিটির আপনার কজ। তো এক্ষেত্রে বলে রাখা ভালো যে আপনি দেখবেন যে ফ্যাকাল্টি অংশে কিন্তু কিছু আছে একদম মুখস্থের পড়া, কিছু আছে বোঝার পড়া। ঠিক আছে, তো এক্ষেত্রে বলবো যে মুখস্থের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আপনার একটু মার্ক করে নিতে হবে। যেমন আমরা এই প্রশ্নটার কথা যদি বলি, 1 নাম্বার যে প্রশ্নটা আমরা এখন যে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সেই প্রশ্নটা কিন্তু অলমোস্ট মুখস্থ পড়ে। কারণ আপনি যতই বোঝেন আপনাকে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী যে কমন কজেস কি কি আছে নিউটাল মর্টালিটি রেটে সেটা আপনাকে দেখতে হচ্ছে। এবং এর সাথে আমরা প্র্যাকটিক্যাল নলেজ যদি আমরা কাজে লাগাই, সেখানে আমরা দেখব যে নিউনেটাল মর্টালিটি মূলত হচ্ছে নিউনেট
নিউনেট বা প্রথম, আমরা কি বলি নিউনেট কাদের বলি, যে প্রথম ফার্স্ট আপনার 4 উইকস, ফার্স্ট 4 উইকস অর ফার্স্ট 28 ডেজ। তো এই সময়টাতে কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি যে কি কি সমস্যা অ্যাকচুয়ালি হয়ে থাকে বাচ্চাদের, কি কি কমপ্লেন নিয়ে এসে থাকে, এবং এই কমপ্লেন গুলোর এগেনস্টেই তো দেখা যায় কি মর্টালিটি, আমরা যদি ঠিক টাইমে ঠিক ডিসিশন না নিয়ে বাচ্চা ম্যানেজমেন্ট না করি, তখন ডেথটা হয় বা নিউনেটাল মর্টালিটি রেটটা বাড়তে থাকে। তো এর মধ্যে কমন একটা কজ হচ্ছে আপনার পেরিনেটাল অ্যাসফাইজিয়া, যেটা আপনার একদম এনআইসিইউ বলেন বা নিউনেটাল আইসিইউ গুলোতে বলেন, একদম কমনলি আমরা পেরিনেটাল অ্যাসফাইজিয়া পেয়ে থাকি। দ্বিতীয় প্রবলেম হচ্ছে আপনার লো বার্থ ওয়েট, এছাড়া হচ্ছে আপনার সেপসিস বা সেপ্টিসেমিয়া। আচ্ছা, এখন আমরা আমরা এই এক্সপ্লেনেশনে যদি বলি, আপনাকে কিন্তু এটা মুখস্থ করতে হবে। মোটামুটি আপনার কমন কজ বললে কিন্তু আপনাকে এই পার্সেন্টেজ গুলোর দিকেও একটু খেয়াল করতে হবে। যদিও পার্সেন্টেজ ওভাবে আসলে সবগুলো একদম মনে রাখাটা কষ্টকর কিছুটা, কিন্তু বলবো যে তাও আপনি যেন কম্পারিজন করতে পারেন যে না, এই এই ডিজিজটার কারণে বেশি নিউটাল মর্টালিটি রেটটা বাড়ছে। যেমন পেরিনেটাল অ্যাসফাক্সিয়া, তারপর আপনার লো বার্থ ওয়েট যেটা বলা আছে, লো বার্থ ওয়েট কিন্তু দুই রকমেরই হতে পারে। একটা হচ্ছে প্রিটার্ম লো বার্থ ওয়েট, অথবা হচ্ছে আপনার IUGR, মানে বাচ্চার হচ্ছে প্রিটার্ম, অপরিণত বাচ্চা, সেই কারণে ওজন কম, অথবা হচ্ছে ইন্ট্রাইউটারাইন লাইফে তার হচ্ছে গ্রোথ রিটার্ডেশন হয়েছে, সে কারণে ওজন কম। এই কারণে দেখেন এখানে প্রিটার্ম লো বার্থ ওয়েট অথবা IUGR লো বার্থ ওয়েট দুটোই হতে পারে। তারপর সেপ্টিসেমিয়া, নিউটাল জন্ডিসটা অ্যাকচুয়ালি বলবো যে নিউটাল জন্ডিসের কারণে নিউটাল মর্টালিটি একটা হয়, কিন্তু এটা কিন্তু একটু কিছুটা লেস কমন কজ। আচ্ছা, আর এছাড়া হচ্ছে দেখেন যে যদি বলি যে সবচেয়ে বেশি আপনার ডেথ হয়ে থাকে বা আপনার নিউটাল ডেথ, আমরা যদি কমিউনিটিতে চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ডেথ হয়ে থাকে ওই যে আপনার কমপ্লিকেশন। মানে প্রত্যেকটারই কিন্তু কমপ্লিকেশন আমরা পাবো। এই যে পেরিনেটাল অ্যাসফাক্সিয়া যে বলছি নিউটাল ডেথের কজ, এর মধ্যে এটার কমপ্লিকেশনের জন্য বাচ্চা মারা যায়, বা IUGR বাচ্চা বা লো বার্থ ওয়েটের বাচ্চার জন্য মারা যায়, বা সেপ্টিসিমিয়ার কমপ্লিকেশন। তো কমপ্লিকেশনের মধ্যে দেখেন, কমপ্লিকেশন হচ্ছে বাচ্চা যদি লো বার্থ ওয়েটের বাচ্চা হয় বা স্মল সাইজ হয়, সেগুলোর কমপ্লিকেশনও কিন্তু সবচেয়ে বেশি বাচ্চা ডেথ হয়ে থাকে। লাস্ট আওয়ারে আপনি যখন সবচেয়ে একটা এক্সক্লুসিভ যে ফিচার, যে আপনি প্রশ্ন প্র্যাকটিস করছেন, সাথে হচ্ছে কিন্তু আপনার প্রবাবল স্টেম আমরা দেখতে পাচ্ছি যে আর কি কি স্টেম আসতে পারে, যেটা আমাদের এই এই সেম হেডলাইনে আর কি কেমন কেমন স্টেম আসতে পারে। কারণ কারণ কি এখনকার এক্সাম সিস্টেম কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে, এক্সামের প্রশ্নের প্যাটার্ন। দেখা যায় যে প্রশ্নর হেডলাইন বা প্রশ্নের টপিকটা সেম থাকছে, এক্স আপনার স্টেম নিয়ে কিন্তু ভালোই একটা এক্সপেরিমেন্ট হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা চলে আসি পরবর্তী নিউরোলজির পরবর্তী টপিক। আমরা কিন্তু এটারও হেডলাইনে আমরা কিন্তু প্রশ্ন পেয়ে থাকি। প্রিমিটিভ রিফ্লেক্স থেকে কিন্তু অনেক বেশ কয়েকবার কিন্তু প্রশ্ন এসেছে। তো আপনাদের জন্য সুবিধা হচ্ছে আপনি প্রিমিটিভ রিফ্লেক্স টপিকটা পড়ছেন, এবং এটাও কিন্তু আপনার মুখস্থ পড়ায়, এটাও মুখস্থ পড়া। আপনি প্রিমিটিভ রিফ্লেক্স গুলো পড়ছেন এবং প্র্যাকটিসের জন্য আপনি লাস্ট আওয়ার ডায়মন্ড এডিশনে চলে গেলেন, আপনি তাহলে প্র্যাকটিস করতে পারছেন। কারণ যতভাবে এ পর্যন্ত বিএসএম এর আন্ডারে যে পরীক্ষাগুলো হয়েছে, হোক সেটা রেসিডেন্সি হোক সেটা ডিপ্লোমা, আপনি সেটা প্র্যাকটিস করতে পারছেন। তো আমরা আমরা আমাদের স্টাডি ম্যাটেরিয়ালে যদি আমরা পড়ি, সেক্ষেত্রে আমরা আমরা জানি যে রিফ্লেক্স, প্রিমিটিভ রিফ্লেক্স অথবা হচ্ছে প্রিমিটিভ রিফ্লেক্স বলতে কি বোঝায়, এট বার্থে যে যে রিফ্লেক্স গুলো থাকছে, এট বার্থের রিফ্লেক্স যা যা থাকছে, তখন তাহলে এই অ্যাড বার্থের রিফ্লেক্স কি কি থাকছে, মোরো রিফ্লেক্স, রুটিন, পামার, প্লান্টার, সাকিং, স্টেপিং, এই রিফ্লেক্স গুলো থাকছে। এবং প্রত্যেকটারই কিন্তু আবার আমাদের সুন্দর করে, আপনি যদি লাস্ট আওয়ার ডায়মন্ডের সাথে আপনি যদি আমাদের আমাদের যদি পার্ল মেলাতে চান, যে না আমি এগুলোর এক্সপ্লেনেশন গুলো আরো ডিটেল করে জানতে চাচ্ছি, তাহলে আপনি আমাদের যে ফ্যাকাল্টি শিট অথবা হচ্ছে রেসিডেন্সি পার্লে যে পেডিয়াট্রিক্স এর ফ্যাকাল্টি অংশ, সেখানে আপনি ডিটেল করে পড়তে পারছেন। মানে আপনি লাস্ট আওয়ার ডায়মন্ডের সাথে সমন্বয় করে আপনি বিস্তারিত পড়তে পারছেন। তবে বলে রাখি, এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন আপনারা দেখবেন যে সবগুলোতে কিন্তু এই যে মোরো রিফ্লেক্স, তার মানে কোন কোন প্রিমিটিভ রিফ্লেক্স কি কি আছে সেটাই প্রশ্ন এখন পর্যন্ত এসছে। তাহলে এটা যেহেতু মুখস্থ পড়ার, তো সেক্ষেত্রে বলবো যে এটাও আপনারা একটু প্র্যাকটিসের জন্য লাস্ট ইয়ার ডায়মন্ড থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। যেমন স্টেপিং রিফ্লেক্স, তারপর হচ্ছে মোরো রিফ্লেক্স, এগুলো কি আপনার প্রিমিটিভ। পামার, এছাড়া আর কি কি আসতে পারে, ওই যে প্ল্যান্টার, মানে সবগুলোই আমি একটু পড়ে রাখবো, কারণ যে কোনোটাই দিতে পারে। সবগুলো রিফ্লেক্স কি অ্যাট বার্থে অ্যাপিয়ার করে আপনার
জিরো ডেতে আমরা পাচ্ছি। একটা বাচ্চা যখন ডেলিভারি হয় তার হচ্ছে পামার গাছটা থাকে, প্ল্যান্টার গাছ থাকে, মোরো রিফ্লেক্স, টেপিং বা সাকিং, রুটিং, এই বিষয়গুলো কিন্তু থাকে। এরপর চলে আসে আমাদের পরবর্তী আরো গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আবগার স্কোর নিয়ে প্রশ্ন। আবগার স্কোরের প্রশ্নটা বলবো যে এটাও একটা একদম প্যাক্ট কোশ্চেন, প্রায় দিয়ে থাকে। এবং এটাও বলবো যে আপনার প্র্যাকটিসের জন্য, কারণ মূলত মুখস্থের যে টপিক গুলো, এটাও কিন্তু মুখস্থের পড়াই বলতে গেলে। মুখস্থ করার যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে আপনি পড়ে, টপিকটা পড়ে এখানে প্র্যাকটিস করতে পারছেন লাস্ট আওয়ার ডায়মন্ডে। তাহলে আমরা একটু জেনে নিই যে আবগার স্কোরিং কি কি আছে, এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু আমাদের সুন্দর করে এক্সপ্লেনেশন গুলা কিন্তু দেয়া আছে। যে আপনি দেখতে পাচ্ছেন আবগার স্কোর কি কি আছে: এ ফর অ্যাক্টিভিটি অথবা মাসেল টোন, পি ফর পালস, জি ফর গ্রিমেস, এ ফর অ্যাপিয়ারেন্স, আর ফর রেসপিরেশন। এবং এটা আমরা কখন দেখি? আবগার স্কোরিংটা দেখি হচ্ছে আপনার 1 মিনিট, 1 মিনিট অফ আপনার 1 মিনিট অফ এজ অফ নিউবর্ন, অথবা যদি দেখা যায় 1 মিনিটের মধ্যে ভালো স্কোর না আসে, তখন আমরা তারপর হচ্ছে 5 মিনিটও দেখি। 5 মিনিট মানে সাবসিকুয়েন্টলি আমরা আমরা পয়েন্ট গুলো দেখি, স্কোরিংটা আমরা বাচ্চাকে আপনার এক্সামিন করে বা আপনার অবজার্ভ করে আমরা স্কোরিংটা ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেই যে এই বাচ্চাটাকে অ্যাকচুয়ালি স্কোর ভালো, তার মানে বাচ্চাটাকে হেলদি, নাকি হচ্ছে বাচ্চার কোনো সাপোর্ট লাগবে, রিসাসিটেশন লাগবে। তাহলে দেখেন এখানে কম্পোনেন্টের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি। কম্পোনেন্টে আমরা দেখতে পাচ্ছি যে তার হার্ট রেট, যেমন এই আবগারের কিন্তু আপনার মজার বিষয় হচ্ছে আবগারটা কিন্তু আপনার আমরা সূত্র দিয়ে কিন্তু আমরা করতে পারছি, মানে আবগার স্কোরের মধ্যে পয়েন্টগুলো কিন্তু চলে আসছে, তাই না? যেমন আপনার যে পালসটা কিন্তু মূলত কি, হার্ট রেট, মূলত হার্ট রেট। আমরা কিন্তু নিউবর্নের ক্ষেত্রে কিন্তু আমরা পালসটা সেরকম করে অ্যাকচুয়ালি দেখা সম্ভব হয় না, আমরা কিন্তু হার্ট রেটটাকেই আমরা বেসিক্যালি দেখি। তাহলে হার্ট রেট দেখতে পাচ্ছি। এবং কি রিফ্লেক্স, তো রিফ্লেক্সের ক্ষেত্রে যদিও এখানে রিফ্লেক্স, ক্রিয়েটিভিটি, গ্রিমেজ, যেমন রিফ্লেক্স গুলো কিন্তু দেখা হয় আবগার স্কোরিং এর ক্ষেত্রে। রিফ্লেক্স, এক্সটিভিটি, যে রিফ্লেক্স, কোন রিফ্লেক্স গুলো বাকি আপনার রিফ্লেক্স ক্রিয়েটিভিটি বলেন। রিফ্লেক্স ক্রিয়েটিভিটিটা আমরা কিভাবে দেখি? সেটা হচ্ছে দেখা যায় যে নেজাল ক্যাথেটার দিয়ে বাচ্চাকে হচ্ছে ইরিটেট করে আপনার দেখা যায় বাচ্চার রেসপন্সটা দেখা হয় আর কি, কেমন রেসপন্স করে। কিন্তু কখনোই কিন্তু পিপুলারি রিয়েকশন বা আপনার ক্যাপিলারি রিফিনটা, এগুলো কিন্তু আবগার স্কোরিং এ আসবে না। আমরা সিআরপি দেখি, মানে ক্যাপিলারি রিফিনটা দেখি, সিআরটি দেখি, কিন্তু এটা কখন? যখন দেখি যে আবগার স্কোরটা কম, স্কোরটা কমের দিকে, তখন আমরা হচ্ছে বাচ্চার শকে আছে কিনা, বাচ্চার হার্ট রেট যদি আপনার কম থাকে, মানে ব্র্যাডিকার্ডিয়া থাকে, পারফিউশন যদি কম থাকে, তখন আমরা শক অ্যাসেসমেন্টের জন্য আমরা পরবর্তী স্টেপে যাই। আচ্ছা, মাসেল টোন তো আছে, মাসেল টোন, টোন বা এটাকে কি অ্যাক্টিভিটি, যে আবগারের এজ, এটা আর কি আবগার মাসেল টোন বা অ্যাক্টিভিটি। তো এখানে প্রবাবল স্টেম আর কি দিতে পারে? যা যেগুলো যেগুলো রিফ্লেক্স আবগার স্কোরের যে স্কোরিং গুলো, সেগুলাই প্রবাবল স্টেমের মধ্যে ঘুরে ফিরে আসে। আচ্ছা, এবার চলে আসি নিউনেটোলজির মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আপনার হেডলাইন হয়ে আমাদের রাস্টার ডায়মন্ডে আছে, যে নিউনেটাল রিসাসিটেশন। ঠিক আছে, এই অংশটুকু তাহলে দেখুন, নিউনেটোলজি থেকে কিন্তু বেশ ভালোই প্রশ্নের ভ্যারিয়েশন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আপনার প্রথমেই প্রথমেই যদি আসি, যে আপনার বাচ্চার হচ্ছে নিউরাল রিসাসিটেশনের ক্ষেত্রে ইফেক্টিভ বিফোর লাং আর ইনফ্লাটেড। আচ্ছা, এখানে বলে রাখি যে আপনার যদি হচ্ছে আমাদেরকে অবশ্যই হচ্ছে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এগুলো মেনটেন করতে হবে। আমরা এবিসিডি ম্যানেজমেন্ট, তারপর বাকি মানে রিসাসিটেশন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই লাং আপনার কি করতে হবে? আমরা কি জানি যে ফিটাল সার্কুলেশনে বাচ্চার অ্যালভোলাই হচ্ছে আপনার চুপসে থাকে। বাচ্চার ডেলিভারির পরে আপনার যে আবগার স্কোরিং এর যে এই পয়েন্টটা, রেসপিরেশন, রেসপিরেশন যদি ভালো হয় বা বাচ্চা যদি কান্না করে, তখন কি মানে অ্যালভোলাই এক্সপান্ড করছে। অ্যালভোলাই এক্সপান্ড করলেই তো লাং ফাংশনিং শুরু করবে। এখন আপনার লাং ফাংশনই করছে না, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনার চেস্ট কম্প্রেশনটা খুব একটা কাজে লাগবে না। এই কারণে হচ্ছে এটা আমরা ইনকারেক্ট বলছি। আচ্ছা, শুড স্টার্ট ইফ হার্ট রেট ইজ মোর দেন 100। নো, আপকার স্কোরিং এ আমরা হচ্ছে হার্ট রেট 100-র উপরে থাকলে আমরা খুশি, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি চেস্ট কম্প্রেশনের প্রয়োজন হচ্ছে না। আমরা হার্ট রেট যদি মোর দেন 100 হয়, মোর দেন 100 হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা আপগার স্কোরিং এ স্কোর 2, ভালো স্কোর দিচ্ছি, ভালো মার্কস দিচ্ছি। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের হার্ট রেট যদি 100-র বেশি, আমাদের চেস্ট কম্প্রেশনের প্রয়োজন হচ্ছে না।
বেস্ট ব্র্যান্ড বাই সিঙ্গেল পার্সন নো, সবচেয়ে ভালো হয় যে অ্যাটলিস্ট দুজন পার্সন থাকলে। কারণ কি, আপনার দেখা যায় যে রিসার্সিটেশনের সময়টাতে বাচ্চাকে চেস্ট কম্প্রেশন দেয়া, তারপর যেহেতু চেস্ট কম্প্রেশন হচ্ছে রিসার্সিটেশনের একটা পার্ট, ঠিক আছে, তো চেস্ট কম্প্রেশন দেওয়ার সাথে সাথে বাচ্চাটার পজিশন ঠিক করা, অথবা দেখা যায় অনেক সময় সাকশনের প্রয়োজন হয় অথবা অক্সিজেনেশনের প্রয়োজন হয়। তো এই বিষয়গুলো মেনটেনের জন্য অবশ্যই আপনার সাপোর্টিভ হিসেবে অবশ্যই দুইজন ব্যক্তি, দুইজন আপনার উপস্থিত থাকলে ভালো। ডক্টর সিস্টার বা ডক্টর, দুজন ডক্টর এভাবে আপনার থাকলে ভালো। আচ্ছা, এরপর আসি, শুড কম্প্রেস দ্য চেস্ট অ্যাট লিস্ট ওয়ান থার্ড টুয়ার্ডস ব্যাক। আচ্ছা, এখানে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু চেস্ট কম্প্রেশনের ক্ষেত্রে দুইটা উপায় আছে। একটা হচ্ছে আপনার হয় আপনি, এবং চেস্ট কম্প্রেশন কিন্তু অনেক ফোর্সফুলি যে দিবেন বিষয়টা কিন্তু তা না, তখন দেখা যায় যে রিফ্র্যাকচারও হয়ে যেতে পারে, বা আরো দেখা যাবে যে আপনার উল্টা আরো হচ্ছে আপনার বাচ্চার ক্ষতি হয়ে যাবে। সে কারণে কি, বাচ্চার ক্ষেত্রে ফোর্সটা কিন্তু খুব যে ফোর্সফুলি দিবেন সেটা না, আপনার খুব আপনার বুঝে শুনে আপনার দিতে হবে। হয় আপনি দুই হাত প্রেস করে দিতে পারেন, অথবা থাম দিয়ে আপনি দিতে পারেন। এই যে টু ফিঙ্গার, টু ফিঙ্গারও দিতে পারেন, দুইটা থাম দিয়েও দিতে পারেন। আচ্ছা, এখন এই যে এই বক্সটা, সেটা হচ্ছে আবিদ হোসেন মোল্লা স্যারের বইয়ের থেকে নেওয়া হয়েছে, এক্সপ্লেনেশন রেফারেন্সের বক্সটা। যে বাচ্চাকে আমরা রিসাসিটেশনের ক্ষেত্রে বাচ্চাকে আমরা ওয়ার্ম রাখি, র‍্যাপ করি, ড্রাই করি, তারপর বাচ্চার এয়ারওয়েটা মেনটেন করি, এয়ারওয়েটা ক্লিয়ার আছে কিনা মেনটেন করি। ব্রিদিং এর জন্য বাচ্চাকে আপনি কি করছেন, স্টিমুলেশন দেয়া অথবা ব্যাগ মাস ভেন্টিলেশন দেয়া, এগুলো আমরা মেনটেন করছি। অক্সিজেনেশনের জন্য আমরা কি করছি, আমরা হচ্ছে সিপিআর দিচ্ছি বা কম্প্রেশন, চেস্ট কম্প্রেশন দিচ্ছি। এর মধ্যে হচ্ছে তিনটা চেস্ট কম্প্রেশন আর ওয়ান ভেন্টিলেশন, মানে আপনি চেস্ট কম্প্রেশন দিলেন তিনবার, আর আপনার ব্যাক মাস ভেন্টিলেশন দিলেন হচ্ছে একবার। এভাবে আমরা হচ্ছে কি করি, সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসাসিটেশনটা মেনটেন করি। বাই দিস টাইম দেখেন, যখন যদি হচ্ছে আপনার দেখা যায় যে হার্ট রেট যদি কম থাকে, তাহলে আমরা কি করছি, অ্যাড্রেনালিন দিচ্ছি, মানে রিসাসিটেশন মেডিকেশনের মধ্যে কিন্তু অ্যাড্রেনালিন আছে। আবার বাচ্চা যদি আপনার হাইপোগ্লাইসেমিক হয়ে যায়, তাহলে আমরা কি দিচ্ছি, 10% দিয়ে। তার মানে রিসাসিটেশন মেডিকেশনের মধ্যে 10% দিয়ে রয়েছে। তারপর সার্কুলেশন মেনটেনের জন্য, মানে বাচ্চা শকে আছে, পারফিউশন কম, শকে আছে, সেক্ষেত্রে আমরা কি দিচ্ছি, সেক্ষেত্রে আমরা কিন্তু আপনার 0.9% সোডিয়াম ক্লোরাইড দিচ্ছি, ঠিক আছে, যাতে করে হচ্ছে আপনার সার্কুলেশনটা মানে শকটা রিজলভ হয়। আচ্ছা, এই প্রশ্নটা একটু আপনাকে বিস্তারিত করে এই এক্সপ্লেনেশনটা কিন্তু করতে হচ্ছে। এরপর চলে যাই যে আপনার হিট লস, এটাও খুবই ইম্পর্টেন্ট। আপনার নিউট্রাল থার্মো রেগুলেশন, এখান থেকেও কিন্তু একটা মানে প্রায় প্রশ্ন আসে। তো নিউট্রাল থার্মো রেগুলেশনের মধ্যে বাচ্চা কিন্তু খুব সহজে ডেলিভারি পরে খুব সহজে কিন্তু হিট লস হয়। কিভাবে কিভাবে হিট লস হয়, বাচ্চা দেখা যায় যে আপনার আহ আপনার কন্ডাকশন, আপনার ইভাপোরেশন, ঠিক আছে, ইভাপোরেশন, তারপর হচ্ছে আপনার কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন ওয়েতে হিট লস হয়ে থাকে, ঠিক আছে। এখন আপনি এইভাবে যেন হিট লস না হয়, ঠিক আছে, ইভাপোরেশন মানে বাচ্চা দেখা যায় যে বাচ্চার অ্যামনিওটিক ফ্লুইডটা একদম শুকিয়ে গিয়ে বাচ্চা মানে আপনার বাতাসে ড্রাই হয়ে গিয়ে যদি আপনার ড্রাই হয়ে যায়, তখন দেখা যায় কি ওই অ্যামনিওটিক ফ্লুইডের সাথে বাচ্চার টেম্পারেচার লস হয়। অথবা বাচ্চাকে কোনো ঠান্ডা বস্তু দিয়ে ধরলে বা ঠান্ডা বস্তুর সংস্পর্শে রাখলে, অথবা ঠান্ডা হাত দিয়ে ধরলে, অথবা যেই টাওয়াল দিয়ে আপনি ড্রাই করছেন সেটা যদি ঠান্ডা থাকে, তাহলে কন্ডাকশন উইথ হিট লস হবে। কনভেকশন মানে রুমে, বাচ্চা যে রুমে আছে সেখানে যদি ঠান্ডা বাতাস থাকে তাহলে হিট লস হবে। আর রেডিয়েশন মানে আপনি বাচ্চাকে কোনো ঠান্ডা বস্তুর সংস্পর্শে রাখলে হিট লস হবে। এই ওয়েতে তাহলে হিট লস হয়। তাহলে এখানে দেখে আমাদেরকে কি করতে হবে, হিট লস প্রিভেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে এয়ার কন্ডিশন অফ রাখতে হবে। এবং আমাদের রুম টেম্পারেচার আমরা কত রাখি, রুম টেম্পারেচার আমরা বলি যে আপনার 25 থেকে 27 ডিগ্রি আপনার সেলসিয়াস আমরা রাখার চেষ্টা করি। আচ্ছা, আহ অলওয়েজ প্লেস দ্য বেবি আন্ডার রেডিয়েন্ট ওয়ার্মার নো। রেডিয়েন্ট ওয়ার্মারে কাদেরকে রাখবো, যে বাচ্চা হচ্ছে সাপোজ লো বার্থ ওয়েট বাচ্চা বা সেপসিসের বাচ্চা, প্রিটার্ম লো বার্থ ওয়েটের বাচ্চা, যে তার হিট লস হচ্ছে, মানে সে এমনিতেও মানে হিট লসের মানে প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবি, অথবা হচ্ছে আপনার যদি সেপসিসের বেবি, আপনি এইগুলো প্রিভেন্ট করলেও আপনার লো বার্থ ওয়েটের কমপ্লিকেশন হিসেবেও বাচ্চার কি হয়, হিট লস হয়। সেই কারণে ওই বাচ্চাদের আমরা হচ্ছে ওয়ার্মারের আন্ডার নিচে রাখি। কিন্তু নর্মালি কিন্তু আমরা যদি আপনার ইভাপোরেশন, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন যদি আপনার প্রিভেন্ট করি, তাহলে কিন্তু আপনার বাচ্চাকে আর কি ওয়ার্মারের নিচে বা রেডিয়েন্ট ওয়ার্মারের নিচে রাখতে হয় না।
আচ্ছা, বাচ্চাকে অবশ্যই ড্রাই করব। কেন ড্রাই করব? যাতে করে ইভাপোরেশন ওয়েতে হিট লস না হয়। আচ্ছা, বাচ্চাকে হচ্ছে প্রি ওয়ার্ম টাওয়েল দিয়ে পেঁচাবো, তাহলে হচ্ছে হিট লসটা প্রিভেন্ট করা যাবে। কেন? কারণ টাওয়েলটা যদি হচ্ছে আপনার ঠান্ডা থাকে তাহলে কিন্তু কন্ডাকশন ওয়েতে হিট লস হয়। ঠিক আছে, তাহলে অপশন সি আর ডি আমরা ট্রু পাচ্ছি। আচ্ছা, ইউজ হট ওয়াটার বোতল, নেভার, কখনো হট ওয়াটার বোতল ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে কি হবে? উল্টা আরো বাচ্চার বার্ন হয়ে যাবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনাকে একটু, তবে এই প্রশ্নটা আপনাকে একটু বুঝে শুনে অ্যান্সার করতে হবে, কারণ এটা আসলে এক্সাক্ট ভাবে এক্সপ্লেনেশন ওরকম করে আপনি এখানে প্রশ্নটা আপনার গাইডলাইন, তারপরে কি হচ্ছে আবিদ হোসেন মোল্লা স্যার, এম আর খান স্যার, এই সব মিলিয়ে কিন্তু করা। তো আপনারা যখন হচ্ছে কোনো টপিক মানে প্রশ্ন পড়ছেন, সাপোজ এই প্রশ্নটার ক্ষেত্রে আপনি এটা সম্পর্কে বিস্তারিত আরো জানতে চাচ্ছেন, তাহলে আপনি লাস্ট আওয়ার ডায়মন্ডে এই যে আপনার রেফারেন্সে যে পেজ নাম্বার, এডিশন নাম্বার দেওয়া আছে, আপনি সেখান থেকে মেন বই থেকে দেখে আসতে পারেন। আচ্ছা, এরপর চলে আসি রিগার্ডিং রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। আরডিএস খুবই কমন একটা টপিক আমাদের পরীক্ষায় আসার জন্য। ঠিক আছে, তো আরডিএস এর ক্ষেত্রে আরডিএস পড়ার জন্য আপনাকে অবশ্যই ফিজিওলজির আমরা সারফেক্টেন্ট পড়ি। ঠিক আছে, সারফেক্টেন্টটা পড়ি। আবার আমরা হচ্ছে ক্লিনিক্যাল ফ্যাকাল্টিতে আমরা আমরা ফিটাল সার্কুলেশন পড়ি। এই সব মিলিয়ে কিন্তু আরডিএস এর নলেজটা আপনার আরো ভালো ভাবে আপনি নিতে পারবেন। এবং আরডিএস অ্যাকচুয়ালি কাদের হবে? অবশ্যই প্রি টার্ম বাচ্চাদের হবে, টার্ম বাচ্চাদের কিন্তু আরডিএস হবে না। এবং বাচ্চার রেসপিরেটরি রেটটা কত হবে? বাচ্চার রেসপিরেটরি রেট যদি আপনার হচ্ছে কি, আপনার মোর দেন 60 আপনার হয়ে থাকে, এটা এটা কিন্তু 60 মাত্র কাটমার্ক বলেছে। এটা দেখা যাচ্ছে যে বাচ্চার রেসপিরেটরি রেট আপনার হচ্ছে 100, 90, 100 এরকমও কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তো আরডিএস মূলত কেন যে বলেছে যে সারফেক্টেন্ট ফিটাল সার্কুলেশনে আমরা জানি যে এটার সাথে সম্পর্ক, যে ফিটাল সার্কুলেশন আমরা জানি যে বাচ্চার লাং ফাংশনিং করছে না, তাহলে বাচ্চা যখন প্রথম ডেলিভারি যখন হয়, প্রথম কান্নার সাথে কি করে? বাচ্চার লাং এক্সপান্ড হওয়া শুরু করে। এখন বা আপনার অ্যালভিউলার এক্সপান্ড হওয়া শুরু করে। এখন অ্যালভিউলারের ধর্ম আবার এরা কি, এরা হচ্ছে চুপসে যায়। ঠিক আছে, চুপসে যায়, মানে সারফেস টেনশন অনেক বেশি। তো এই সারফেস টেনশনকে কমাতে হেল্প করে আবার কি সারফেক্টেন্ট। তো সারফেক্টেন্ট রিলিজের বা কাজ করার একটা নির্দিষ্ট আবার সময় আছে, সেটা কি? বাচ্চার সারফেক্টেন্ট রিলিজ শুরু হয় আপনার 23 থেকে 24 উইকসে। সরি, সারফেক্টেন্ট সিনথেসিস, ঠিক আছে, সিনথেসিস হয়, সারফেক্টেন্ট সিনথেসিস হয়, কিন্তু এখানে কিন্তু রিলিজ হয় না। বা আমরা যদি বলি কখন রিলিজ হওয়া শুরু করে, সেটা হচ্ছে 28 উইকসে রিলিজ হয় সারফেক্টেন্ট, কিন্তু আপ টু দা মার্কে যায় না। আপ টু দা মার্কে কখন যাবে? 33 থেকে 34 উইকসে। তাহলে এই 30 থেকে 34 এর আগে যদি এই যে এই সময়টার মধ্যে যদি বাচ্চা ডেলিভারি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সারফেক্টেন্ট অ্যাডিকুয়েন্ট অ্যামাউন্টে পাচ্ছি না। ইভেন যদি 20 সপ্তাহে, তাহলে সারফেক্টেন্টই তো তৈরি হচ্ছে না। তাহলে কি হবে? অ্যালভুলাইটা কি হবে? চুপসে যাবে বা কলাপসড হয়ে যাবে, তাই না? বা অ্যাটেলেকটেটিক হয়ে যাবে, লাং অ্যাটেলেক্সিস হয়ে যাবে। তাহলে কি? অ্যালভুলার অ্যাটেলেকটেসিস হবে। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি অফ দ্য লাং ইনক্রিজ, নো, এক্ষেত্রে হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিটা আপনার কি হবে? কমবে আরো। ঠিক আছে, আমরা এটা ফিজিওলজিতে কিন্তু আমরা লাং ফাংশন টেস্ট কিন্তু আমরা পড়েছি। তাহলে দেখুন, আপনার বেসিক আর ক্লিনিক্যালের নলেজ কিন্তু আপনাকে একসাথে কাজে লাগাতে হচ্ছে। তারপর আসি কি কারণে হচ্ছে? সারফেক্টেন্ট ডেফিসিয়েন্সির কারণে। আচ্ছা, আরেকটা হচ্ছে পালমোনারি ক্যাপিলারিটা ডাইরেক্ট, নো, পালমোনারি ক্যাপিলারি না কনস্ট্রিক্টেড হয়। কারণ কি? আরডিএস এর ক্ষেত্রে আপনার হাইপার কার্বিয়া হয়। আরডিএস এর ক্ষেত্রে হচ্ছে আপনার যেহেতু হচ্ছে অ্যালভুলাই চুপসে যাচ্ছে, তাহলে কি হয়? হাইপোক্সিয়া হয়। আর হচ্ছে আপনার কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, মানে হাইপার কার্বিয়া, হাইপার কার্বিয়া। তো এই যে আপনার পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড বেশি, এই পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড কি করে? পালমোনারি ভ্যাসেলে আবার ভ্যাসো কনস্ট্রিকশন করে ফেলে, নট ডায়ালেশন, কনস্ট্রিকশন করে ফেলে। আচ্ছা, এরপর হচ্ছে দেয়ার ইজ ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ, ইয়েস। কেন? কারণ হচ্ছে যে অ্যালভুলাই ঠিকভাবে কাজ করতে পারছে না, লাঙে হচ্ছে আপনার হাইপো ভেন্টিলেশন, হাইপো পারফিউশন হয়ে লাঙেরই আর্কিটেকচারটা আপনার কি, আর লাঙই ড্যামেজ হয়ে যাচ্ছে, যে কারণে টোটালি কি হয়? ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হয়ে থাকে। তো এই প্রশ্নটা বলবো আপনার বেসিক প্লাস ক্লিনিক্যাল মিলে আপনাকে সমন্বয় করে আপনাকে পড়তে হবে, এইটা আবার আপনি মুখস্থ করলে হবে না। ঠিক আছে, বেসিকের নলেজটা আপনাকে আপনার থাকলে আপনার জন্য এই প্রশ্নটা সহজ। আচ্ছা, এরপর চলে আসি ল্যারিঙ্গো ম্যালেশিয়া। আচ্ছা, এটা হচ্ছে বলবো যে ল্যারিঙ্গো ম্যালেশিয়াটা হচ্ছে এবার লাস্ট হচ্ছে মার্চ 24-এ এসেছে।
তো ল্যারিঙ্গিয়াম ম্যালেশিয়া টপিকটা আমাদের জন্য একটু বলবো যে একটু আনকমন কিছুটা। তো এই কারণে হচ্ছে আপনি ল্যারিঙ্গো ম্যালেশিয়া সম্পর্কে বিস্তারিত পড়ার জন্য আপনি হচ্ছে এম আর খান স্যারের বই অথবা আবিদ স্যারের বই, বিশেষ করে এম আর খান স্যারের বই আপনি এটা দেখতে পারেন। যেহেতু একবার, এবং এটা প্রথম এসছে, যেহেতু একবার আসা শুরু করেছে, আপনি ওই টপিকটা ভালো করে পড়তে হবে। তো ল্যারিঙ্গো ম্যালেশিয়ার ক্ষেত্রে দেখা যায় যে মাইক্রোনিনথিয়া, তারপর হচ্ছে ইন্সপাইরেটরি স্ট্রাইডর, এগুলো পাচ্ছি, আপনার ডিফিকাল্টি ইন ফিডিং পাচ্ছি। এবং এবং এটা বয়সের সাথে সাথে আমরা বলি ল্যারিঙ্গোম্যালেশিয়া বলি যে, এবং এই ল্যারিঙ্গোম্যালেশিয়ার পেশেন্টে দেখা যায় আপনি রেসপিরেশন যখন নিবে, এক্সট্রা সাউন্ড বলেন বা ফোর্স, আপনার ওয়ার্ক অফ ব্রিদিং বলেন, মনে হবে যে বাচ্চাটা অনেক খারাপ। কিন্তু এটা বেসিক্যালি হচ্ছে কাউন্সিলিং করে যে না, এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে কি হয়, আপনার রিকভার করে যায়, গ্র্যাজুয়ালি একটু সময় লাগে এবং ইমপ্রুভ করে। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি সেরকম করে অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না। তাহলে ল্যারিঙ্গোম্যালেশিয়া সম্পর্কে বিস্তারিত আমরা এম আর খান স্যারের বই আমরা পড়বো। এরপর চলে আসি ইন্ট্রাইউটারাইন গ্রোথ রিটার্ডেশন বা আইইউজিআর, বা এটাকে আমরা আরেকটা টার্ম কি বলি, স্মল ফর জেস্টেশনাল এজ, এসজিএ বেবি। এটা বলবো যে মহা 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 দামি একটা টপিক, মহা দামি টপিক। ঠিক আছে, তো এই টপিক পড়ার ক্ষেত্রে আমরা কি করবো, আমরা অবশ্যই এই টপিকের বিস্তারিত পড়ে তারপর লাস্ট আর আসবো প্রশ্ন সলভ করতে। তো এখানে যেমন দেখেন যে আইইউজিআর এর মূলত এখানে দেখেন প্রশ্নটা একটা কম্বো একটা প্রশ্ন, এখানে অনেক কিছু দিয়েছে। কি কি, যে কজ কি হতে পারে বা রিস্ক ফ্যাক্টর অফ আইইউজিআর, ম্যাটার্নাল ক্রনিক ডিজিজ, যেমন মায়ের মায়ের অ্যানিমিয়া, মায়ের সিকেডি, মায়ের হচ্ছে কনিটাল কোনো হার্ট ডিজিজ, বা মায়ের হচ্ছে আপনার হিমোগ্লোবিনোপ্যাথি, যে কোনো কিছু, মানে মায়ের ক্রনিক ডিজিজ হলে বাচ্চাকে সে ঠিকভাবে সাপোর্ট দিতে পারছে না, এই জন্য বাচ্চা কি করছে, ইন্টারটার্ন গ্রোথ রিটার্ডেশন হচ্ছে। তারপর দেখেন যে টোটাল গ্রোথটা আসলে কি সেরকম ভালো হচ্ছে না, তাহলে গ্রোথ ভেলোসিটি কম্প্রোমাইজ হচ্ছে। আচ্ছা, এরপর দেখেন যে আইইউজিআর বাচ্চা মূলত কি, আইইউজিআর বাচ্চা মূলত তার সমস্যা সে হচ্ছে টার্ম বেবি, টার্ম বেবি, বাট বাট লো বার্থ ওয়েট বেবি, বার্থ ওয়েটটা কম। তার যেহেতু টার্ম বেবি, টার্ম বেবির ক্ষেত্রে যদি রেসপিরেটরি রেট বেশি থাকে সেটাকে আমরা কি বলি, টিটিএন, ট্রানজিয়েন্ট রাপিড নিউবর্ন। তো এখানে আসলে টার্ম আইইউজি এর বেবি হচ্ছে টার্ম বেবি, তো ওর ক্ষেত্রে আসলে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয় না। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম কার ক্ষেত্রে হবে, আপনার প্রি টার্ম বাচ্চার ক্ষেত্রে। ঠিক আছে, রিস্ক অফ ডেভেলপিং নেক্রোটাইজিং এন্টারকর্টিস, নো, এটাও কার ক্ষেত্রে, প্রিটার্ম বাচ্চার ক্ষেত্রে নেক্রোটাইজিং, কারণ তার গাট, প্রিটার্ম বাচ্চার ক্ষেত্রে ফিডিং এর প্রবলেম, অ্যাবডোমেন ডিস্টেনশন হয়ে যাচ্ছে, নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস, তারপর হেমোরেজ, এই ঘটনাগুলো ঘটছে। ফিজিক্যাল এক্সামিনেশন ইজ নর্মাল নাও। ফিজিক্যাল এক্সামিনেশনে দেখা যায় যে আমরা কিছু ফিচার পাবো নর্মাল, একদম যে নর্মাল তাকে বলতে পারি না, নর্মালের কাছাকাছি বাট নট নর্মাল। ঠিক আছে, আইইউজিআর বেবি। তাহলে এই আইইউজিআর সম্পর্কে বা টোটাল লো বার্থ ওয়েট সম্পর্কে পড়ার জন্য কিন্তু আপনাকে অনেকগুলো রেফারেন্সই দেওয়া হয়েছে, এম আর মোল্লা, আবিদ হোসেন মোল্লা স্যার, ইভেন নেলসনও। তো নেলসন, আপনার বলবো যে নেলসনে যাওয়ার প্রয়োজন নেই, আপনি এম আর মোল্লা, আবিদ স্যার যদি বেশি পড়তে চান তাহলে ওখানে যেতে পারেন রেফারেন্স ধরে, অথবা হচ্ছে লাস্টের এক্সপ্লেনেশন দেখলেন, সাথে রেসিডেন্সি পার্ল দেখলেন, দুটো মিলিয়ে আপনি পড়লেন। আচ্ছা, এবার আসি কমপ্লিকেশন, এটা একটা মুখস্থ পড়া বলবো, মুখস্থ এবং বোঝার পড়া। মুখস্থ এবং বোঝার পড়া কিভাবে, আপনার আইইউজিআর বেবির ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার গ্রোথ রেস্ট্রিক্ট বেবি ইন দ্য ডেলিভারি রুম ইনক্লুড, প্রবলেম কি কি হতে পারে। আচ্ছা, এটা কি আপনারা বুঝতে পারছেন যে ডেলিভারি রুম বলতে কি বুঝিয়েছে, যে আর্লি কমপ্লিকেশন কি কি আছে। ঠিক আছে, আর্লি কমপ্লিকেশন যেহেতু আপনাকে মেনশন করে দিয়েছে ডেলিভারি রুম, তার মানে আপনাকে জানতে চেয়েছে আর্লি কমপ্লিকেশন কি কি আছে। তাহলে আপনি সেভাবে পড়লেন, কারণ আর্লি কমপ্লিকেশন আছে, লেট কমপ্লিকেশন আছে, সেক্ষেত্রে আপনি দুটা মিলে আপনি পড়লেন। যেমন হাইপোগ্লাইসিমিয়া, বাচ্চা হচ্ছে গ্লুকোজ লেভেল কমে যাচ্ছে, অথবা হচ্ছে হাইপোথার্মিয়া হয়ে যাচ্ছে, অথবা ইন্ট্রাভেন্ট্রিকুলার আছে, ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজটা হতে একটু সময় লাগে, এটা যে সাথে সাথে ডেলিভারি রুমে হয়ে যাবে বিষয়টা তা না, একটু সময় লাগে। জন্ডিস ডেভেলপ করতে একটু সময় লাগে। নর্মালি আমরা জানি যে আপনার লো বার্থ ওয়েট বেবি বা এমনিতে নিউনেটাল আরবিসি লাইফ স্প্যানটা আপনার কি, আপনার হচ্ছে যদি হচ্ছে আমরা এমনি নর্মাল নিউবর্ন বলি, সেক্ষেত্রে হচ্ছে 50 থেকে 90 ডেজ। আর যদি হচ্ছে আপনার প্রিটার্ম বাচ্চা বলি, সেক্ষেত্রে কিন্তু 30 থেকে 60 ডেজ আরবিসি লাইফ স্পান। তো আরবিসি লাইফ স্পান যত কম তত বেশি আরবিসি ব্রেকডাউন, তত বেশি কি হবে আপনার আহ বিলিরুবিন তৈরি হবে। তো এই বিলিরুবিন, তো সেভাবে হচ্ছে আপনার কি জন্ডিসটা বেশি বেশি হবে। তো এটা একটু সময় লাগে, সেই কারণে এটা আমরা ডেলিভারি রুমের কমপ্লিকেশন আমরা বলতে পারি না, ডেলিভারি রুমের কমপ্লিকেশনের মধ্যে এটা আসবে না।
পেরিনেটাল অ্যাসফাইক্সিয়া, ইয়েস, এটা কিন্তু ডেলিভারি রুমে। তাহলে আপনি দেখেন, আপনি কিন্তু আর্লি কমপ্লিকেশন, লেট কমপ্লিকেশন এই দুটো কিন্তু আপনাকে ডিফাইন করে পড়তে হবে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন এইভাবে আসে। এবার আসি প্রি টার্ম লো বার্থ ওয়েট বেবির আপনার ফিচার কি। এটা হচ্ছে আপনি লো বার্থ মানে প্রি টার্ম লো বার্থ ওয়েট বেবি আর হচ্ছে আপনার আইইউজিআর বেবি, এই দুটার পার্থক্যটা আপনি পড়তে হবে। অ্যালার্টনেস, ইউজুয়ালি তাদের অ্যালার্টনেস লেস থাকে, অ্যাক্টিভিটি তার লেস মুভমেন্ট থাকে, স্কিনটা থিন শাইনি থাকে, এবং হচ্ছে আপনার কি হবে সেমিফ্লেক্স স্লিম, এটা কিন্তু আইইউজিআর এর ক্ষেত্রে, এটা আপনার আইইউজিআর বেবির ক্ষেত্রে হবে। আর প্রিটার্ম বাচ্চার ক্ষেত্রে বাচ্চাটা কেমন থাকবে, লিম্প থাকবে। আর অ্যাবডোমেনের আপনার কয়েলস অফ ইন্টেস্টাইন হচ্ছে আপনার মনে হবে যে পুরো বোঝা যাচ্ছে, ভিজিবল হবে। তো এটা আপনি পার্থক্যটা পড়ে বুঝতে পারলেন। এবার আসে হচ্ছে ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদার কি কি রিস্ক ফ্যাক্টর। মোট কথা হচ্ছে ইজ অ্যাট রিস্ক ফর ডেভেলপমেন্ট, মানে আপনাকে কি জানতে চেয়েছে, কমপ্লিকেশন জানতে চেয়েছে, কমপ্লিকেশন অফ আইডিএম বেবি। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন এখানে তাহলে কমপ্লিকেশনের মধ্যে কি কি, কনিটাল ম্যালফরমেশন বলেছে। কনিটাল ম্যালফরমেশন মধ্যে আইডিএম বাচ্চার ক্ষেত্রে বা ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদারে এখানে কনিটাল হার্ট ডিজিজ থাকে, তারপর কিডনি অ্যানোমালি থাকে, কিডনি অ্যানোমালি, তারপর হচ্ছে আপনার নিউরাল টিউব ডিফেক্ট থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে আইডিএম বাচ্চার কনজেনিটাল ম্যালফরমেশন মধ্যে কমন। তারপর হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়। কেন হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়, এটার বেসিকটা কিন্তু আপনি যদি জানেন, আপনাকে কিন্তু এটা মুখস্থ করতে হবে না, তাই না? যে আপনার বাচ্চা যখন মায়ের পেটে থাকছে, সে বেশি বেশি আপনার কি মা থেকে হচ্ছে বেশি বেশি গ্লুকোজ বাচ্চার শরীরে যাচ্ছে, বাচ্চার ইনসুলিন, বাচ্চার প্যানক্রিয়াস বেশি বেশি ইনসুলিন সিক্রেট করছে, তার মানে বাচ্চার কি হাইপার ইনসুলিনিমিয়া থাকছে, ইনসুলিনেমিয়া থাকছে। তো এই হাইপার ইনসুলিনিমিয়া বাচ্চা যখন ডেলিভারি হয়ে যায়, তখন তো কি আম্বিলিকাল কর্ডের সাথে বাচ্চার সম্পর্ক কাট হয়ে যায়। তখন দেখা যায় বাচ্চার ব্লাড সুগার কি নর্মাল থাকছে, কিন্তু বাচ্চার প্যানক্রিয়াস বেশি বেশি কি করছে, ইনসুলিন তৈরি করছে, যার কারণে বাচ্চা কি হয়ে যাচ্ছে, হাইপোগ্লাইসেমিক হয়ে যাচ্ছে। ঠিক আছে। নিউটাল হেপাটাইটিস, নো। নিউটাল সেপসিসটা বলবো যে হচ্ছে নো, এভাবে সরাসরি কমপ্লিকেশন হিসেবে কিন্তু ওরকম করে আসে না। পলিসাইথেমিয়াটা আসে। পলিসাইথেমিয়া ভিসকোসিটি বাড়ে, এই কারণে দেখা যায় এই বাচ্চাগুলো প্লেথুরিক থাকে, এবং এদের হাইপার কোয়াগুলেবল স্টেটের জন্য অনেক সময় দেখা যায় যে থ্রম্বাস হয়ে বিভিন্ন আপনার ক্লট ফর্মেশন হয়। এই বিষয়গুলো মানে আমাদের ক্লিনিক্যাল সাথে আবার বেসিকেও আমাদের কিছু ধারণা আমাদের রাখতে হবে ও, কমপ্লিকেশন আসসালামু পড়াতে। আলাইকুম। এবার আসছে হচ্ছে জি। আপু, ও যে আইডিএম এর বাচ্চা নিওনেটাল সেপসিসটা আপু ডেভেলপ করে, মানে ওয়ার্ডে দেখছিলাম, সেখানে কি আপু কমপ্লিকেশন হিসাবে কি সেপসিস ট্রু হবে না? না না, এটা হচ্ছে আপনার কমপ্লিকেশন বলতে আপনার কমপ্লিকেশনে আসে, কিন্তু এটা যে ইটসেলফ আপনার যে সরাসরি যে আইডিএম এর কারণে সেটা সেটা না। আইডিএম মানে ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদারে যে সবসময় সেপসিস ডেভেলপ করবেই, বিষয়টা কিন্তু তা না। অনেক সময় দেখা যায় যে যেমন আপনার হাইপোগ্লাইসেমিয়া, এটা তো ফিক্সড, বা ম্যালফরমেশন, এটা তো আমরা অ্যানোমালি স্ক্যানিং এর কথা বলে থাকি। কিন্তু সেপসিসে আসলে যে সরাসরি যে আপনার ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদার মানে আইডিএম বাচ্চার সরাসরি তার কারণে হবে সেটা না, সেপসিসের আদার আদার কজও থাকতে পারে। আমরা যদি নিউটাল সেপসিসের কজ দেখি, সেখানেও কিন্তু আমরা দেখব। তো আর নিউটাল সেপসিসটাকে যদি এমনিতে বলি ব্রড হেডিং এ, আমরা যদি এই যে প্র্যাকটিক্যালের কথা বলেন বা ওয়ার্ডের কথা বললেন, দেখা যায় সেপসিস আপনার মোস্ট কমন কজ হচ্ছে ইডিওপ্যাথিক, মানে নিউবর্ন যে নিউনেটাল পিরিয়ডে যে কোনো ভাবে আপনার সেপসিস ডেভেলপ করতে পারে, যে কোনো ভাবে। তো সেক্ষেত্রে হচ্ছে মানে অ্যাড অন হতে পারে, কিন্তু সরাসরি কমপ্লিকেশন হিসেবেই যে আইডিএম বাচ্চার ক্ষেত্রে সেপসিস আসবে সেটা একটু আপনার কম। কারণ আইডিএম বাচ্চার দেখা যায় যে মূলত মেটাবলিক অ্যাবনর্মালিটি গুলো হয়ে থাকে, বা হচ্ছে বাচ্চাটার হচ্ছে আপনার হেমাটোলজিক্যাল যেগুলো হয়ে থাকে, তারপর হচ্ছে কনিটাল হার্ডি ওগুলা হয়ে আচ্ছা, থাকে আর কি, বুঝেছেন? তারপরে যে আচ্ছা। জি নিউরোলজিক্যাল আপু। হয়ে থাকে, যে ম্যাক্রোসোমিক বেবি, ব্রাকিয়াল পেজাস ইনজুরি, এই বিষয়গুলো। কিন্তু সেপসিসটা বলবো যে ইউনিভার্সাল, মানে যে কোনো কারণে বাচ্চা সেপসিস হতে পারে। আচ্ছা। আহ আচ্ছা, জি আপু, জি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এরপর আমরা চলে আসি, যেমন যেমন একটা কমন একটা টপিক বলি, কমন বলি যে আরডিএস দেখতে পাচ্ছি না আমরা, যদি হচ্ছে আপনার আরডিএস মানে টার্ম হয় বা প্রি টার্ম বাচ্চা হয় আপনার নিউনেটাল মানে আইডিএম বাচ্চার ক্ষেত্রে বাচ্চার আরডিএস ডেভেলপ করার চান্স থাকে, বাচ্চাটা যদি প্রি টার্ম হয়। ঠিক আছে। তো এই আরডিএস আর প্রি টার্মের কমপ্লিকেশন হিসেবে কিন্তু সেপসিস ডেভেলপ করে। ঠিক আছে, মানে এভাবে হয়তো, বা হচ্ছে জি আপনার এই আপু। যে কনিটাল হার্ট ডিজিজ যে বা কনিটাল হার্ট ডিজিজ যেটা আমরা বললাম, এটার কমপ্লিকেশন হিসেবেও কিন্তু সেপসিস ডেভেলপ করে, নট লাইক সরাসরি সেপসিস ডেভেলপ করবে আর কি। আচ্ছা,
বা জি। হচ্ছে এই যে দেখেন ইনসুলিন যে সরি এই যে বিলিরুবিন যে বেশি, কারণ এটাও আমি একটু ব্যাখ্যাটা বলি। এই যে এই বাচ্চা তো পলিসাইথেমিয়া, তাই না? তাহলে এই বাচ্চার আরবিসি ব্রেকডাউন বেশি বেশি হবে না, মানে বেশি আর বেশি 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 হবে। আরবিসি ব্রেকডাউন। তো যখন বেশি আরবিসি ব্রেকডাউন তখন কি বিলিরুবিন বেশি হবে, তাই না? নিউরাল জন্ডিস হওয়ার চান্স বেড়ে যায় আপু। তখন নিউট্রাল জন্ডিস, আর নিউট্রাল জন্ডিসেরও কিন্তু কমপ্লিকেশন হিসেবে নিউট্রাল সেপসিস আসে। মানে সেপসিস আসতে আসবে, পারে। হ্যাঁ সেপসিস মানে আসবে, কিন্তু সরাসরি না, ওই আদার কমপ্লিকেশনের ইয়ে হিসেবে আসবে, পরবর্তী সিকুয়েল হিসেবে আসবে আর কি। আচ্ছা, এরপর চলে আসি আমরা এই যে লেট অনসেট অফ নিউট্রাল সেপসিস এর বায়োমার্কার। এটা বলবো যে এটা মূলত, এই প্রশ্নটা যদি আমরা একটু গভীরভাবে দেখি, এটা কিন্তু মূলত আপনার প্যাথোলজির প্রশ্ন বলবো। ঠিক আছে, এই যে আপনার লেট অনসেট অফ নিউরাল সেপসিসের বায়োমার্কার বা কি কি বাড়বে এগুলা বোঝাচ্ছে, যেমন প্রোক্যালসিটোনিন, সিআরপি, এগুলো কিন্তু যে আমরা একিউট ফেজ রিয়েক্টেন্ট পড়েছি না প্যাথোলজিতে, একিউট ফেজ রিয়েক্টেন্টের প্রশ্ন মূলত এটা। খেয়াল করে দেখেন, আপনার ইনফেকশন হলে আপনার কি কি বাড়বে। ঠিক আছে, সিআরপি যে একিউট ফেজ রিয়েক্টেন্ট ইন সেপসিস। তো এইটা বলবো যে এটা আপনি প্যাথোলজিটা ভালো করে পড়লে, মানে বেসিকটা ভালো করে পড়লে, সেপসিস দিয়ে জাস্ট আপনাকে একটু পাজল করে দিচ্ছে। মূলত আপনাকে পরীক্ষায় জানতে চাবে হচ্ছে ইনফ্লামেশনের আপনার কি কি একিউট ফেজ রিয়েক্টেন্ট কি কি আছে। ঠিক আছে, তো এটাও বলবো যে আপনার মুখস্থ পড়াই মোটামুটি। এরপর চলে আসি আর্লি অনসেট অফ নিউট্রাল সেপসিসে। আচ্ছা, আপনাদের সেপসিস থেকে বেশ বেশ কয়েক রকমেরই প্রশ্ন আসে। এর মধ্যে দেখেন যে আর্লি অনসেট অফ নিউট্রাল সেপসিস, তাহলে এটা কখন অ্যাপিয়ার করে? আপনার উইদিন 72 আওয়ার্স। তাহলে উইদিন 72 আওয়ার্স আর্লি অনসেট অফ নিউট্রাল সেপসিস হচ্ছে, তার মানে কারণটা কি হতে পারে? নিশ্চয়ই ডেলিভারি প্রসেসের জন্য, অথবা ডেলিভারি রুমের মেনটেনেন্সের জন্য, সেফ ডেলিভারি না হওয়ার জন্য, আর একটা হচ্ছে মায়ের কোনো ইনফেকশন ছিল এই কারণে। এই জন্য আমরা কি বলছি, আর্লি অনসেট অফ নিউট্রাল সেপসিস ম্যাটারনাল অরিজিন ডেফিনেটলি, প্রেজেন্টস উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস। হ্যাঁ, সেপসিসের ক্ষেত্রে কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস, তারপর হচ্ছে ইনড্রোয়িং, গ্রান্টিং, এই বিষয়গুলো কিন্তু আছে সেপসিসের ক্ষেত্রে। তারপর হচ্ছে প্রেজেন্ট উইদিন আপনার 24 আওয়ার্স। আচ্ছা, এখানে একটা কথা আছে, এটার প্রশ্নটা হচ্ছে মানে বলবো যে একটু যে নর্মালি 72 আওয়ার্স এর মধ্যে হয়, তাই না? তাহলে প্রেজেন্ট উইদিন 24 আওয়ার্স, হ্যাঁ 24 আওয়ার্স এর মধ্যে, তাহলে 72 আওয়ার্স এর মধ্যে তো 24 আওয়ার্স আপনার পড়ে যাচ্ছে। আচ্ছা, মেবি অ্যাসিমটোমেটিক। এটা ইউজুয়ালি হচ্ছে নিউরাল সেপসিসের ক্ষেত্রে বাচ্চা সিমটম আসবে, বিশেষ করে নন স্পেসিফিক সিমটম আসবেই। নন স্পেসিফিক সিমটমের মধ্যে আমরা কি জানি? যে বাচ্চা পুয়ার ক্রাই, তারপর রিলাক্টেন্ট টু ফিড, তারপর বাচ্চা হাইপোথার্মিক হয়ে যাচ্ছে বা হাইপারথার্মিক হয়ে যাচ্ছে, বাচ্চা লেস অ্যাক্টিভিটি, লেস মুভমেন্ট, পুয়ার ক্রাই। সিমটম আপনার মানে নন স্পেসিফিক সিমটম গুলো অ্যাটলিস্ট আসবেই প্রথমে। আচ্ছা, তাহলে এটা আপনার অ্যাসিমটোমেটিক কথাটা আমরা ফলস ধরছি। ইজ এন ইন্ডিকেটর অফ পুয়ার নিউরাল সার্ভিস? নো। পুয়ার নিউরাল সার্ভিস এটা এটা কিসের ক্ষেত্রে হবে? এটা হবে আপনার লেট অনসেটের ক্ষেত্রে, যখন হচ্ছে আপনার কখন, আফটার আফটার 72 আওয়ার্স যখন ইনফেকশন ডেভেলপ করবে, সেটাকে আমরা লেট অনসেট অফ নিউরাল সেপসিস বলছি। এবং এটা কি কারণে? কেয়ার গিভার বা পুয়ার নিউরাল সার্ভিস বা আনহাইজেনিক কন্ডিশন, এনভায়রনমেন্ট, এগুলোর কারণে। ঠিক আছে, তাহলে এটা লেট অনসেট অফ নিউরাল সেপসিসের কারণে আপনার হচ্ছে। আচ্ছা, তারপর চলে আসি। আর এখানে দেখেন নিউরাল সেপসিস, এটা 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 হচ্ছে একটু এক্সপ্লেনেশনটা একটু ডিটেল হবে, যে নিউরাল সেপসিস ইজ অ্যান ইন্ডিকেটর অফ পুর প্রিনেটাল সার্ভিস। প্রিনেটাল সার্ভিস মানে এটা হচ্ছে আর্লি অনসেটের ক্ষেত্রে আর কি। ঠিক আছে, আর্লি অনসেট অফ নিউরাল সেপসিস, এটা হচ্ছে প্রিনেটাল সার্ভিসের ক্ষেত্রে, মানে বাচ্চা ডেলিভারির আগে বা ওই আপনার ডিউরিং ডেলিভারির সময়টা। আর আপনার পুর নিউনেটাল সার্ভিস যেটা বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, তো ওই সময় কেয়ার গিভারের বিষয়গুলো হবে লেট অনসেট অফ নিউরাল সেপসিসের ক্ষেত্রে। এবার চলে আসি কন্ডিশন কজেস নিউট্রাল নিউট্রাল কলিস। এটা বলবো যে হচ্ছে মাস্ট মাস্ট মাস্ট, আপনি দেখবেন যে লাস্ট অনেকগুলো প্রশ্ন আছে এবং এটা মুখস্থ, মুখস্থ মাস্ট। এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি খুব বেশি আর আলোচনা করার প্রয়োজন নেই। এখানে আমি শুধু প্রশ্নের হেডলাইন গুলো বলছি কিভাবে আপনাকে পড়তে হবে। এখানে নিউট্রাল কোলিস্টেসিস মূলত হচ্ছে আপনার কি, আপনার কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া কোন কোন ক্ষেত্রে, ইন্ট্রাহেপাটিক কজ কি কি আছে, এক্সট্রাহেপাটিক কি কজ আছে, এবং এক্ষেত্রে কিন্তু জন্ডিসটা আপনার, এই প্রশ্নটা কিন্তু আপনার প্রোলং জন্ডিস হিসেবেও প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে, প্রোলং জন্ডিস হিসেবে আসতে পারে। তো এগুলো অ্যাকচুয়ালি বলবো আপনাকে মুখস্থ করতে হবে, যেগুলো মুখস্থের পড়া, মানে যেই প্রশ্নগুলো আমি বলছি মুখস্থ, ওগুলো আপনি আলাদা করে মার্ক করে রাখবেন, যাতে পরীক্ষার আগে দিয়ে এই মুখস্থের টপিক গুলো অ্যাটলিস্ট আপনি রিভিশন দিয়ে যেতে পারেন। কারণ বোঝার বিষয়গুলো, আর যেই প্রশ্নগুলোতে আমি বলছি যে বেসিক ক্লিনিক্যাল, ওগুলো বলবো ওগুলো বোঝার প্রশ্ন, ওগুলো আপনি যে পরীক্ষার আগের দিন দেখেই যেতে হবে
বিষয়টা তা না, কিন্তু এই মুখস্থের টপিকগুলো আপনাকে পরীক্ষার আগের দিন দেখে যেতেই হবে। এরপর আসি কজেস অফ আনকনজুগেটেড বিলিরুবিন ইন থার্ড উইকস, এটাও হচ্ছে বলবো যে এটা মুখস্থ পড়া। ঠিক আছে, আনকনজুগেটেড, এবং আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে কি চেয়েছে, আনকনজুগেটেড বিলিরুবিন চেয়েছে নাকি কনজুগেটেড বিলিরুবিন চেয়েছে। তারপর হচ্ছে ডে এর উপরে ডিপেন্ড করছে, আপনারা অনেক সময় প্রশ্ন দিয়ে যায় ফার্স্ট ডেতে, ফার্স্ট 24 আওয়ার্সে অ্যাপিয়ার করলো, বা হচ্ছে কত থেকে কত দিনে, বা বললো যে প্রলং জন্ডিস। তো এই বিষয়গুলো আপনাকে একটু আপনার এই যে এই বক্সটা মানে কজেস অফ নিউরাল জন্ডিস মহাদামি, এটা আপনাকে মুখস্থ করতে হবে খুব ভালো করে। ডে ওয়ানে, ফার্স্ট ডেতে, উইদিন ফার্স্ট টু ইয়েতে, অথবা হচ্ছে প্রলং জন্ডিসের ক্ষেত্রে দেখেন প্রলং আনকনজুগেটেড এর কজ কি, কনজুগেটেড এর কাজ কি, কনজুগেটেড এর মধ্যে আবার ইন্টারহেপাটিক এক্সট্রা হেপাটিক। তো এগুলা নিয়ে আমি আর বিস্তারিত না বলি, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এরপর চলে আসি সেম উইদিন 24 আওয়ার্স এর মধ্যে কি কি হতে পারে জন্ডিসের কারণ মুখস্থ। দেখেন প্রত্যেকটাই কিন্তু আমি একটা একটা করে এক্সাম্পল গুলো এনেছি, হেডলাইন গুলো, যাতে করে আপনার প্রশ্নের প্যাটার্নটা বোঝার সুবিধা হয়, যে এই একটা বক্স পড়লে আপনার অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনার কাভার হয়ে যাবে, মানে প্রশ্নের প্যাটার্ন যাই হোক না কেন। 24 ঘন্টার মধ্যে জন্ডিস আসার কজ হচ্ছে আপনার কেবিও ইনকম্পিটিবিলিটি, আরএইচ ইনকম্পিটিবিলিটি, তারপর G6PD ডেফিসিয়েন্সি, এগুলোর কারণে হয়ে থাকে। এরপর আসি ক্রাইটেরিয়া অফ ফিজিওলজিক্যাল জন্ডিস, এটাও বলবো যে ফিজিওলজিক্যাল জন্ডিসের 4-5টা পয়েন্ট আছে, 4-5টা পয়েন্টই আপনার জন্য ইম্পর্টেন্ট। যেমন ডে ওয়ানে জন্ডিস অ্যাপিয়ার করা মানে অলওয়েজ প্যাথোলজিক্যাল, তাহলে এটা আসবেই না। ফিজিওলজিক্যাল জন্ডিস কখন অ্যাপিয়ার করে, সেকেন্ড টু থার্ড ডেতে। তারপর কোন বিলিরুবিন বাড়ে, ইনডেরিক হাইপার বিলিরুবিনিয়া, এটা আপনাকে একটু বোঝার বিষয় আছে। ঠিক আছে, আমরা জানি যে আরবিসি যখন ব্রেকডাউন হয়, সরি আরবিসি ব্রেকডাউন হয়, আরবিসি ব্রেকডাউন হয়ে তৈরি হয় আপনার কি আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হলো। ঠিক আছে, আনকনজুগেটেড বিলিরুবিন, এই আনকনজুগেটেড বিলিরুবিন কার সাথে বাউন্ড করে, এই আনকনজুগেটেড বিলিরুবিন বাউন্ড করে হচ্ছে আপনার অ্যালবুমিনের সাথে, বা প্লাজমা প্রোটিন যদি বলি, অ্যালবুমিনের সাথে বাইন্ড করলো। অ্যালবুমিনের সাথে বাইন্ড করে সে কোথায় যায়, এই কমপ্লেক্সটা যায় হচ্ছে লিভারে। লিভারে গিয়ে গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইম, তাহলে গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইমের সহযোগিতায় আপনার কি হচ্ছে, কনজুগেশন হচ্ছে, তাহলে কনজুগেশন হচ্ছে। ঠিক আছে, কনজুগেশন হয়। এখন আপনার জন বাচ্চার লিভার হচ্ছে ইউজুয়ালি কি থাকে, ইমম্যাচিউর থাকে, এটা একটা কথা। এবং এই ইমম্যাচিউর লিভারে হচ্ছে আপনার এই যে গ্লুকোনাল ট্রান্সফারেজ এনজাইমটা সেরকম ভালো করে কাজ করতে পারে না, মানে ট্রানজিয়েন্ট লিমিটেশন, টার্মটা হচ্ছে ট্রানজিয়েন্ট লিমিটেশন, মানে ঠিকভাবে কাজ করতে পারছে না। যার কারণে আপনার কি করছে, এই আনকনজুগেটেড বিলিরুবিনটা কনজুগেশন হতে পারছে না। আরেকটা হচ্ছে আরবিসির বেশি বেশি কেন ফিজিওলজিক্যাল জন্ডিস হবে, কারণ আরবিসির লাইফ স্প্যান হচ্ছে আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে 120 দিন, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কত, আপনার 50 থেকে 90 ডেজ। আর ওই বাচ্চা যদি আরো প্রিটার্ম বাচ্চা হয় সেখানে হচ্ছে আপনার 30 থেকে 60 ডেজ। তো এই কারণে হচ্ছে বেশি বেশি আরবিসি ব্রেকডাউন হচ্ছে, এবং ওই আরবিসি ব্রেকডাউন হয়ে যে আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হচ্ছে, ওটা কিন্তু কনজুগেশন হতে পারছে না, গ্লুকোনাইল ট্রান্সফারেজ এনজাইম ঠিকভাবে কাজ করতে পারছে না বলে। এই কারণে কোন বিলিরুবিন বাড়বে, আপনার ইনডিরেক্ট অথবা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিনটা আপনার বাড়বে। তো এটা আপনাকে কিন্তু, আপনি যদি এটা বেসিকটা বোঝেন, তাহলে কিন্তু আপনার এটা মুখস্থ করতে হবে না যে এটা কনজুগেটেড নাকি আনকনজুগেটেড বা ডিরেক্ট না ইনডিরেক্ট। আপনি বুঝলে এটা আপনার জন্য একদম সহজ প্রশ্ন। এরপর আসি পিকে কখন যায়, পিক লেভেলে কখন যাবে, পিক লেভেলে যাবে হচ্ছে কখন, 5 to 6 ডেতে আপনার পিকে যাবে। ঠিক আছে, 5 to 6 ডেতে হচ্ছে পিকে যাচ্ছে, তাহলে এটাও আমরা ইনকারেক্ট পাচ্ছি। তারপর বিলিরুবিন, আচ্ছা বিলিরুবিনের ক্ষেত্রে বলবো যে বিলিরুবিনের ক্ষেত্রে এটা হচ্ছে মোটামুটি বিলিরুবিনটা কত আপনার, আহ এখানে একটা কথা আছে, এখানে হচ্ছে বিলিরুবিনকে আমরা হচ্ছে ফিক্সড করে অ্যাকচুয়ালি যে বলে দিতে পারছি বিষয়টা তা না। এখানে বিলিরুবিনের কিছু আমরা কখন আমরা জন্ডিসে বলবো সেটা বিলিরুবিনের কিছু চার্টের বিষয় আছে, বা টার্ম বাচ্চা না প্রি টার্ম বাচ্চা, এরকম করে উল্লেখ করা হয় আর কি। আহ তো তাহলে হচ্ছে আমরা এই ফিজিওলজিক্যাল জন্ডিসে এই প্রত্যেকটা পয়েন্টে আমরা একটু খেয়াল করবো, এবং আপনাদের সুবিধার জন্য আবিদ হোসেন মোল্লা স্যার এবং এম আর খান স্যার বই দুটারই রেফারেন্সে কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে ফিজিওলজিক্যাল জন্ডিস সম্পর্কে আরো বিস্তারিত পড়তে পারেন। কোলিস্টেটিক জন্ডিস, এটাও হচ্ছে আপনার কি, এটাও যে মুখস্থ পড়ে, মুখস্থ এবং বোঝায় এখানে, এবং এখানে হচ্ছে ফিজিওলজি মানে জিআইটি ফিজিওলজি সহ কিন্তু কথা চলে আসে, যে কোলিস্টেটিক জন্ডিস বা হচ্ছে আপনার কি বলছে এখানে অবস্ট্রাকটিভ জন্ডিস, মূলত এখানে কি আপনার ডিরেক্ট বা কনজুগেটেড হাইপার বিলিরুবিনিয়া হবে, স্টুল কালারটা পেল হবে, ইউরিনটা ডার্ক হবে। ঠিক আছে, আপনার আমরা যদি লিভার ফাংশন টেস্ট করি তাহলে হচ্ছে আপনার গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ এএলপি লেভেল বাড়ছে পারে। ঠিক আছে, কোলিস্টেরিক জন্ডিসে এক্সট্রা হেপাটিক কজ। তারপর হচ্ছে
অ্যালকালাইন ফসফেটেসটা ইউজুয়ালি কি করে, আপনার বাড়ে, এএলপি লেভেলটা হচ্ছে আপনার কি বাড়ে, নট কমে। এটা বলবো যে এটা ফিজিওলজি বলেন আর ক্লিনিক্যাল বলেন, দুটো মিলিয়ে আমাদের পড়া। নিউটার হাইপার বিলিরুবিনার ইজ দ্য রিস্ক অফ কার্নিকটেরাস ইনক্রিজিং। আচ্ছা, কার্নিকটেরাসটা কখন, ওই যে যখন হচ্ছে আপনার বিলিরুবিনটা ব্রেইনে চলে যায়। এখন ব্রেইনে কখন যাবে এটা একটু বলি। এই যে আমরা বলেছিলাম যে আরবিসি ব্রেকডাউন হচ্ছে এবং আনকনজুগেটেড বিলিরুবিনটা অ্যালবুমিনের সাথে বাইন্ড করছে। এখন যদি আরবিসি ব্রেকডাউন এতটা বেশি হয় যে আনকনজুগেটেড বিলিরুবিন আর খুব বেশি অ্যালবুমিন পায় না বাউন্ড হওয়ার জন্য, তখন কি হবে, আনকনজুগেটেড বিলিরুবিনটা ফ্রি হিসেবে রয়ে যাবে। এই ফ্রি আনকনজুগেটেড বিলিরুবিনটা কি করে, ইজিলি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে আপনার ব্রেনে যায়, ব্রেনে গিয়ে বেসাল গ্যাংলিয়াতে ডিপোজিট হয়, আপনার কার্নিকটেরাস করে। ঠিক আছে, তো এক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে এখানে আপনার নিউট্রাল জন্ডিসের ক্ষেত্রে আরো খারাপ অবস্থা নিয়ে আসে যদি বাচ্চার আগে থেকে হচ্ছে আপনার মানে কি কি ফিচার আপনার পরবর্তীতে আপনার ডেভেলপ, যেমন অ্যালবুমিন যদি কম থাকে তাহলে কিন্তু কি কার্নিকটেরাস, কারণ অ্যালবুমিন কম থাকলে মানে কি আপনার এর সাথে বাইন্ড করতে পারছে না, বিলিরুবিনটা বাইন্ড করতে পারছে না, অথবা হাইপোক্সিক কন্ডিশন, হাইপার কার্বিয়া কন্ডিশন, অথবা হচ্ছে আপনার অ্যাসিডিক কন্ডিশনেও আপনার রিস্কটা বাড়ে। এইটা বলবো যে এটা হচ্ছে এমআর মোল্লা স্যারের বইয়ে আপনার দেয়া আছে। ঠিক আছে, এমআর মোল্লা স্যারের বই। আর আরেকটু বিস্তারিত যদি পড়তে চান তাহলে নেলসনে, তবে বলবো এমআর মোল্লা স্যারের বইয়ে মূলত হচ্ছে ওই যে আপনার রিস্ক, তারপর এটিওলজিটাও একটু দেখা। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা একটু দেখলে, আর যদি আরেকটু ডিটেল পড়তে চান তাহলে নেলসনে। বলবো যে হচ্ছে পড়াটাকে যত সম্ভব গুছিয়ে নিয়ে আসলে ভালো আর কি, খুব বেশি পড়লে আবার প্রবলেম হয়ে যায়। আচ্ছা, ক্যারেক্টার মানে মনে রাখার কষ্ট হয়ে যায়। ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাবরেটরি ফিচার অফ এবিউ ইনকম্পিটিটিভ ইন নিউবর্ন। আচ্ছা, এখানে হচ্ছে এটাও হচ্ছে আপনার ব্লাড ফিজিওলজি আর ফ্যাকাল্টি এই দুটো মিলেই কিন্তু আপনার প্রশ্ন। এখানে হচ্ছে দেখা যায় যে এবিউ ইনকম্পিটিবিলিটির ক্ষেত্রে আপনার কুমস টেস্ট কিন্তু আমরা বিস্তারিত কিন্তু ডিরেক্ট ইনডিরেক্ট কুমস টেস্ট আমরা কিন্তু আপনার ইয়েতে পড়েছি, মানে কুমস টেস্ট সম্পর্কে কিন্তু ফিজিওলজিতে পড়েছি, তাই না? তো ওখানে আমরা বেসিকটা পড়ে এখানে আমরা দেখলাম যে হচ্ছে এটা কি পজিটিভ হতে পারে কিন্তু উইকলি পজিটিভ। আর কি বাড়ছে, রেটিকুলোসাইট বাড়ছে, কেন বাড়ছে, কারণ বেশি বেশি মানে আরবিসি ব্রেকডাউন হয়ে যাচ্ছে, সে কারণে হচ্ছে আমরা আরবিসি যে ইরিথ্রোপয়েসিস বাড়ছে, এই জন্য ইমম্যাচিউর রেটিকুলোসাইট মানে ইমম্যাচিউর আরবিসি, ইমম্যাচিউর আরবিসি সংখ্যাটা বাড়ছে। তারপর হচ্ছে আপনার স্ফেরোসাইট পাচ্ছি। ব্লাড প্রেশারটা ইউজুয়ালি হচ্ছে আপনার কি, ইউজুয়ালি হচ্ছে আপনার ব্লাড প্রেশারটা না একটু ইয়ের দিকে থাকে, কমের দিকেই থাকে, অ্যানিমিয়ার কারণে বা অ্যানিমিয়া হয়ে অনেক সময় ব্লাড প্রেশার কম, বা এই বাচ্চার কিন্তু আবার ইয়েও থাকে আপনার এবিউ ইনকম্পিটিবিলিটির ক্ষেত্রে আপনার জন্ডিসও কিন্তু ডেভেলপ করে থাকে। আচ্ছা, রিস্ক অফ আরএইচ ইনকমিটি ক্যান বি মিনিমাইজড বাই। আচ্ছা, রিস্ক অফ এটা একটু একটু কিছুটা আনকমন করে এসেছিল এবং এটার এক্সপ্লেনেশনটা মূলত হচ্ছে নেলসন থেকেই নেয় এবং এম আর মোল্লা। আপনারা দেখবেন যেই যেই প্রশ্নগুলো একটু আনকমন সেগুলো কিন্তু ম্যাক্সিমাম গুলো এম আর মোল্লা স্যারের বইয়ে পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই কারণে আমরা বলি যে আপনি সব বই তো পড়া সম্ভব না, এই কারণে আপনি এক্সপ্লেনেশনটা ভালো করে পড়বেন। আর যদি আরেকটু ডিটেল পড়তে চান তাহলে প্রয়োজনে বই অথবা হচ্ছে লাস্ট আপনার রেসিডেন্সি পারলেও সুন্দর করে কিন্তু গোছানো আছে। আচ্ছা, এখন দেখেন যে রিস্ক অফ আরএইচ ইনকম্পিটিবিলিটি ক্যান বি মিনিমাইজ বাই সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে কখনোই যে আরএইচ ইনকম্পিটিবিলিটি কমানো যায় বিষয়টা তা না। আচ্ছা, অ্যাসোসিয়েটেড উইথ আরএইচ ইন এবিউ ইনকম্পিটিবিলিটি এটা কখন হতে পারে দেখেন তো। আরএইচ ইনকম্পিটিবিলিটির ক্ষেত্রে কি হয়, আরএইচ এর ক্ষেত্রে হচ্ছে মা হচ্ছে আপনার কি নেগেটিভ আর বেবি হচ্ছে আপনার কি পজিটিভ। আর এবিউর ক্ষেত্রে আমরা ব্লাড কি জানি, ব্রেকডাউন হবে আপু, জি জি আরবিসি ব্রেকডাউন হচ্ছে মনে হয়। জি 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 জি। আচ্ছা, আর এবিউর ক্ষেত্রে কি, এবিউর ক্ষেত্রে আমরা জানি যে মা হচ্ছে ও আর বেবি হচ্ছে আপনার কি এ বি অথবা হচ্ছে এবিউ, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে আপনার আরএইচ ইনকম্পিটিবিলিটি আর এবিউ ইনকম্পিটিবিলিটি যদি একসাথে হয় সেক্ষেত্রে আপনার এবিউ ইনকম্পিটিবিলিটি কি করে জানেন, আরএইচটাকে মানে আরএইচ হেমোলাইটিক ডিজিজটাকে প্রিভেন্ট করে, মানে এগেইনস্টে কাজ করে। সে কারণে বলা হয় যে এবিউ আর আরএইচ যদি একসাথে হয় তাহলে কিন্তু আপনার কি হচ্ছে, আপনার আরএইচ এর আপনার রিস্কটা বা আরএইচ এর সিভিয়ারিটিটা বা আরএইচ এর রিস্কটা আপনার কমছে। আহ এখানে আহ, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যদি বলা হয় যে আরএইচ আর এবিউ এই দুটার মধ্যে ধরেন হচ্ছে শুধু আরএইচ বা শুধু এবিউ, তাহলে কোনটা বেশি মানে সিভিয়ারলি আসে বা কোনটা কমন, সেক্ষেত্রে কিন্তু আপনার আরএইচ আরএইচ ইনকম্পিটিবিলিটি কিন্তু কমনলি হয়ে থাকে। আচ্ছা, এখানে মায়ের এজের সাথে আছে অ্যাকচুয়ালি আরএইচ ইনকম্পিটিবিলিটির তেমন একটা আসলে ভূমিকা নাই। ঠিক আছে,
আর হচ্ছে ব্লাড ভলিউমের ভূমিকা আছে। আর ইমিউনো রেসপন্স, এখন ম্যাটার্নাল ইমিউনো রেসপন্সের কথা বলেছে ব্লান্ডেড, এটার ক্ষেত্রে বলবো যে এটার আরো যদি বিস্তারিত পড়ি অনেক কিছু চলে আসবে। তো বলবো যে আপনারা জাস্ট একটু অন্তত এই এক্সপ্লেনেশনটা আমরা এটা একটু দেখে রাখবো। এটা মূলত নেলসনের একটা বক্স, আর সাথে হচ্ছে এমআর মোল্লা থেকে কিছু অংশ নেওয়া হয়েছে। ইন্ডিকেশন অফ এক্সচেঞ্জ ট্রান্সমিশন, এটা হচ্ছে একদম ফিক্সড করে যে এক্সচেঞ্জ ট্রান্সমিশন ইন্ডিকেশন বলা যাবে বিষয়টা কিন্তু তা না। এক্সচেঞ্জ ট্রান্সমিশনের ক্ষেত্রে দেখা যায় যে আপনার এক্সচেঞ্জ ট্রান্সমিশন, ফটোথেরাপি, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আহ বিলিরুবিনের স্যাম্পল কখন নেওয়া বা এজ কত বা ওয়েট কত, এই সব কিছু মিলিয়ে কিন্তু করা হয়। তো এখানে যেহেতু এই ধরনের কোনো বিষয় বলেনি, তাহলে আমরা অ্যাজ এ ব্রড হিডিং এ যদি বলি যে এক্সচেঞ্জ ট্রান্সমিশন ইন্ডিকেশন মানে এই যে আপনাকে হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, এটা তো হচ্ছে এক্সচেঞ্জ ট্রান্সমিশন ইন্ডিকেশনের মধ্যে আসে যদি হচ্ছে বেশি বেশি আরবিসি ব্রেকডাউন হচ্ছে, আরএইচ ইনকম্পিটিবিলিটি বা এভিউ ইনকম্পিটিবিলিটি, অথবা হচ্ছে আপনার এমনিতেও যদি আপনার কি সেপসি মানে বাচ্চা সেপটিক, সেপটিক বাচ্চার ক্ষেত্রেও কি আপনার রিস্কটা বাড়ে। ঠিক আছে, জন্ডিসের রিস্ক বাড়ে। তো সেই ক্ষেত্রে আপনার কি এক্সচেঞ্জ ট্রান্সমিশনের ইন্ডিকেশনে চলে যাবে। পলিসাইথিমিয়া, আরবিসি বেশি বেশি এবং আর মানে ভিসকোসিটি বেশি, আরবিসি বেশি, ব্রেকডাউন হচ্ছে বেশি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কি এক্সচেঞ্জ ট্রান্সমিশনে চলে যাওয়াটাই ভালো, যেমন আইডিএম বাচ্চার ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, এরপর আসি ফটোথেরাপির কমপ্লিকেশন। এটা হচ্ছে মুখস্থ পারে এবং প্রায় আসে, তবে এখানে যেটা আপনার ইমিডিয়েট কমপ্লিকেশন আর লেট কমপ্লিকেশন, ঠিক আছে, এই দুটো আপনাকে আলাদা করে পড়তে হবে এবং এটাও মুখস্থ পড়া। তারপর আসি ডিউরেনাল অ্যাট্রেসিয়াস ক্যারেক্টারিজ, বা এটা হচ্ছে যে কমন সার্জিক্যাল প্রবলেমস এ ডিউরেনাল অ্যাট্রেসিয়া, অথবা আমরা আমরা কমন সার্জিক্যাল প্রবলেমস এর মধ্যে পড়ি যে ডিউরেনাম থেকে আপনার কি ডিউডেনামের যে কোনো জায়গায় হচ্ছে আপনার অ্যাট্রিসিয়া হতে পারে। তো এটা তো আমরা সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম আমরা জানি যে মেজর ডিউডেনাল প্যাপিলা ওপেন হয়। তো এখন প্রজেক্ট এখানে ভমিটিং হবে, মানে ধরেন ডিউডেনামের এখানে অবস্ট্রাকশন অথবা এখানে মানে অ্যাট্রিসিয়া, ভমিটিং হবে কিন্তু প্রজেক্টাইল হবে না। প্রজেক্টাইল ভমিটিং মূলত হয় আপনার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে বা ওই যে ইনফ্যান্টাল হাইপারট্রফিক পাইলোরি স্টেনোসিসে আর কি। ঠিক আছে। বাইল স্টেন ভমিটিং ইজ ওকে, আপনাকে যদি এখানে নন বাইল স্টেন ভমিটিং দিত তাহলে আপনি ওকে বলতেন, কারণ আপনার বাইল স্টেন হবে নাকি নন বাইল স্টেন হবে এটা ডিপেন্ড করে সাইট অফ অ্যাট্রেসিয়া। ঠিক আছে, অ্যাট্রেসিয়া যদি সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের পরে অ্যাট্রেসিয়া হয় তাহলে বাইল স্টেন হবে। আর যদি সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনা যেখান থেকে হচ্ছে অ্যাকচুয়ালি কি হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট এসে আপনার ওপেন হয়, ঠিক আছে, বাইল এসে ওপেন হয়, সেই ওপেনিং এর আগে যদি অ্যাট্রেসিয়া হয় তাহলে নন বাইল স্টেন ভমিটিং হবে। তো এটা ডিপেন্ড করছে আপনার সাইট অফ আপনার অ্যাট্রেসিয়ার উপরে। আচ্ছা, ডাবল বাবল শ্যাডো, গ্যাস শ্যাডো, এটা একদম ডিউরেনাল অ্যাট্রেসিয়ার ক্ষেত্রে খুব কমনলি আমরা পেয়ে থাকি এক্সরেতে। আচ্ছা, হাইপার ন্যাট্রিমিয়া, এখানে মূলত আমরা বলি যে বাচ্চা যেহেতু হচ্ছে আপনার কি করছে, ভমিটিং হচ্ছে, সেক্ষেত্রে হাইপার না নট হাইপোন্যাট্রিমিয়া আপনার হয়ে থাকে। অ্যাসোসিয়েটেড ডাউন সিনড্রোম, ইয়েস, ডাউন সিনড্রোমের অ্যাসোসিয়েশন আমরা ডিউরেনাল অ্যাট্রেসিয়া আমরা পেয়ে থাকি। আচ্ছা, এরপর আসি ফলোইং ইজ দ্য কজ অফ 20, এটাও হচ্ছে মুখস্থ পড়া কিছুটা, যে মূলত প্রশ্নটা হচ্ছে নিউটাল আপনার কনভালশনের কজ এবং ফার্স্ট আওয়ারের ক্ষেত্রে ফার্স্ট আওয়ার্স অফ বার্থ। আচ্ছা, এখানে আপনার হচ্ছে আহ আপনার এখানে হচ্ছে যেমন হাইপোক্যালসিমিয়া বলেছে, হাইপোক্যালসিমিয়াটা বলবো যে হচ্ছে এটা একটু সময় নেয়। যেমন মোস্ট কমন কজ যদি বলি সেক্ষেত্রে কিন্তু পেরেন্টাল অ্যাসফাক্সিয়া চলে আসবে বা ইনবর্ন এরর অফ মেটাবলিজম চলে আসবে, যেমন ফিনাল কিটোনিরিয়া, ইনবর্ন এরর অফ মেটাবলিজম। ঠিক আছে। আচ্ছা, এছাড়া হচ্ছে আপনার ডুরাল ভেনাস যদি থ্রম্বোসিস হয়, এটা একটু পরে সময় নেয়, আর একটু পরে শুরু হবে। কজেস অফ ভমিটিং ইন নিউনেট, এই প্রশ্নটা আপনার বিভিন্ন ভাবে আসে, নিউনেটে কি কজ ভমিটিং এর, চিলড্রেনে কি কজ, অথবা হচ্ছে আপনার কমন কজ, লেস কমন কজ। যেমন নিউনেটের ক্ষেত্রে আপনার বিলিয়ারি অ্যাট্রেসিয়া অ্যাকচুয়ালি হচ্ছে আপনার কি হয়, বিলিয়ারি অ্যাট্রেসিয়া হচ্ছে হলেও পরে হতে পারে, নট নাও, বা ওরকম করে আসলে হয় না। নিউনেটের ক্ষেত্রে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন একদম মোস্ট কমন কজে চলে আসবে। ঠিক আছে, কমন কজের মধ্যে চলে আসবে। এছাড়া হচ্ছে ওই যে ইনফ্যান্টাল হাইপারট্রফিক পাইলোরি স্টেনোসিস বা হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, ডিউডেনাল অ্যাট্রেসিয়া, এগুলো চলে আসে। তা আমরা হচ্ছে এটা একটু যে ফার্স্ট উইক অফ লাইফ বা হচ্ছে পরবর্তী যে চিলড্রেনে এই কজগুলো কিন্তু আপনাকে পড়তে হবে, এটাও এমআর মোল্লা স্যারের বক্সটাই হচ্ছে বেস্ট। ঠিক আছে। এরপর চলে আসি কমন রিস্ক ফ্যাক্টর ফর বার্থ ইনজুরি, এটা একটু আনকমন প্রশ্ন, কিন্তু মানে রেসিডেন্সি ডিপ্লোমার জন্য কিন্তু এটা এসেছে, মানে এটাও খুব বেশি যে রিপিট হয়েছে তা না। এই ধরনের দেখবেন যে নতুন নতুন টপিকের যে প্রশ্নগুলো এগুলা কিন্তু আমরা দেখা যায় যে একটু খেয়াল করে পড়াটাই ভালো, কারণ একবার যেহেতু এসেছে বারবার আসতে পারে।
কারণ এখন প্রশ্নের ভ্যারিয়েশনটা অনেক বেশি হচ্ছে, যেমন ম্যাক্রোসোমিক বেবি, এটা কেমন, ওই যে আইডিএম বাচ্চার ক্ষেত্রে, অথবা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করা হয়েছে, ঠিক আছে, অথবা বাচ্চার পজিশন ব্রিজ ব্রিজ, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনাকে বার্থ ইনজুরির রিস্ক ফ্যাক্টর। আর বাকি ইলেকটিভ সিজারিয়ান সেকশন নো, এটা বার্থ ইনজুরির আসলে সবসময় যে বার্থ ইনজুরি হবে বা হতে পারে অ্যাক্সিডেন্টাল, কিন্তু হচ্ছে বার্থ ইনজুরির কমন রিস্ক ফ্যাক্টরের মধ্যে এটা আসবে না কখনোই। আচ্ছা, হেমোরেজিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, এটাও হচ্ছে আপনাকে একটুখানি, এটা বলবো যে এটা ফিজিওলজি সহ প্লাস ফিজিওলজি মানে ব্লাড ফিজিওলজি সহ আপনাকে পড়লে ভালো। এটা হেমোরেজিক ডিজিজ অফ দা নিউবর্ন আপনার কোন কোন ফ্যাক্টর ডেফিসিয়েন্সির কারণে আপনার হচ্ছে, তারপর হচ্ছে আপনার ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, তারপর হচ্ছে আপনার কাদের ক্ষেত্রে বেশি হচ্ছে। এখানে আসলে ফর্মুলা ফিড বেবির ক্ষেত্রে যে হেমোরেজিক ডিজিজ অফ দা নিউবর্ন হবে এরকম বিষয়টা আসলে সেরকম না, তবে হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা করানো উচিত, ঠিক আছে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা করানো উচিত। আচ্ছা, প্রিভেন্টেবল না আপনার প্রিভেন্টেবল এবং এফএফপি নিয়ে, আচ্ছা এফএফপি কেন দিব এই বাচ্চার ক্ষেত্রে? এফএফপি মূলত হচ্ছে দেখা যায় যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এটা মূলত হচ্ছে কি বাচ্চার ইমিউনিটিটা বা ফাইটিং ক্যাপাসিটিটা বা সবকিছু মিলে বাচ্চাকে একটা আপনার কি করছে, টোটাল বলবো যে ইমিউনিটিটাকে বাড়াচ্ছে আর কি। তো সেক্ষেত্রে বাচ্চার বলবো যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাও হচ্ছে আপনার কি করতে হয়, মানে দেয়ার সামটাইমস, এটা তো সবসময় সেটা না, বরং এর চেয়ে হচ্ছে যদি বাচ্চার আপনার হিমোগ্লোবিন কম থাকে, এতে হোল ব্লাড দেওয়াটা বেশি উপকার আর কি। কারণ যত আপনি যেহেতু নিউবর্নের ক্ষেত্রে আপনি আপনি হোল ব্লাড বলেন, এফএফপি বলেন বা পিআরপি বলেন, সবই কিন্তু ভলিউম এক্সপান্ডার। এখন আবার আপনি আইভি ফ্লুইড দিচ্ছেন, সবকিছু মিলে আবার এদিক দিয়ে হচ্ছে আপনি যে ইউ দেয়া যায় অনেক সময় এফএফপির বদলে অ্যালবুমিন আর সরি ইমুনোগ্লোবুলিন বা নর্মোগ্লোবুলিন। তো এই সবগুলাই কিন্তু কি বাচ্চার জন্য ভলিউম এক্সপান্ডার। এখন যত্রতত্র যখন তখন যে সব যা পেলাম তাই দিলাম দিয়ে দিলাম তা হবে না, বরং বলবো যে এই বাচ্চার ক্ষেত্রে হোল ব্লাডটা বেশি জরুরি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা থেকে। আচ্ছা, আর এক্ষেত্রে হচ্ছে ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ হতে পারে এবং এর থেকে বাচ্চা আবার কনভালশন নিয়েও আসতে পারে। আচ্ছা, এবার আসি এসবিএ, এ নিউবর্ন প্রেজেন্টেড উইথ কন্টিনিউয়াস ফ্রোদিং and bubbling at the mouth and nose জাস্ট আফটার বার্থ, তাহলে ফ্রোদিং হচ্ছে এবং বাবলিং হচ্ছে, আর হচ্ছে আপনার সায়ানোসিস ডেভেলপ করেছে, সায়ানোসিসও ডেভেলপ করেছে এবং রেসপিরেটরি ডিস্ট্রেস আফটার ফিডিং। তাহলে এখানে দেখেন যে আমরা যদি পেরিনেটাল অ্যাসফাক্সিয়ার কথা বলি, পেরিনেটাল অ্যাসফাক্সিয়া কিন্তু বাচ্চার ফ্রোদিং হয় না, বাবলিং হয় না, বাচ্চার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, কিন্তু আবার ফিডিং এর পরপরই যে হয় সেটা না। আপনার এখানে কিন্তু ক্লু পয়েন্ট হচ্ছে আফটার ফিডিং আপনার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, ফ্রোদিং হচ্ছে, বাবলিং হচ্ছে, তাহলে আপনি পিএনএ এক্সক্লুড করলেন। মিউকোরিয়াম অ্যাসপিরেশন সিনড্রোমে আপনার রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, কিন্তু হয়, কিন্তু এখানে ফ্রোদিং বাবলিং বা রেসপিরেটরি ডিস্ট্রেস এমনিতেই হবে, এখানেও খাবারের পরপর যে আরডিএস মানে রেসপিরেটরি ডিস্ট্রেস হবে বিষয়টা তা না। আচ্ছা, ট্রাকিউসোফেজিয়াল ফিস্টুলাটাই হচ্ছে এখানে আমরা অ্যান্সার মূলত পাচ্ছি, কারণ এখানে মানে মূলত হচ্ছে আমাদের ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া হচ্ছে মেইন প্রবলেম। এর সাথে যদি হচ্ছে আপনার আপনার কি থাকে, ট্রাকিয়ার সাথে ফিস্টুলা থাকে, যদি উইথ ফিস্টুলা থাকে তখন কিন্তু দেখা যায়, উইথ ফিস্টুলা থাকে তখন কিন্তু দেখা যায় কি আপনি বাচ্চাকে যা খাওয়াবেন ইসোফেগাসে তো অ্যাট্রিসিয়া, এই অ্যাট্রিসিয়ার কে আপনার কি অ্যাভয়েড করার জন্য সে ওই যে ফিস্টুলা মানে যে ট্রাকের সাথে যে কানেকশন আছে সেখানে চলে যাবে, যার যার কারণে রেসপিরেটরি ট্র্যাক্টে খাবারটা চলে গিয়ে আপনার কি হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস বাড়বে, চকিং অ্যাটাক হবে, ঠিক আছে। আচ্ছা, আরডিএস এর ক্ষেত্রেও এই ধরনের ফ্রোদিং বা বাবলিং এগুলো হয় না। কনজিটাল হার্ট ডিজিজেও এই ধরনের ঘটনা, কনজিটাল হার্ট ডিজিজে বরং হচ্ছে বলা হয় হিস্ট্রিতে এমন থাকে যে বাচ্চা সায়ানোসিস হয়, সায়ানোসিস আপনার আপনার হচ্ছে স্যাচুরেশন হচ্ছে 60-70% থাকে, একদম হাইয়েস্ট সাপোর্ট দেওয়ার পরেও, ভেন্টিলেটর সাপোর্ট বলেন অক্সিজেন সাপোর্ট বলেন, হাইয়েস্ট দেওয়ার পরেও থাকে। কনজিটাল হার্ট ডিজিজ এরকম ফ্রোদিং বা বাবলিং আপনার আসবে না। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন যে বাচ্চা ডেলিভার্ড ইন 29 উইকস মানে প্রিটার্ম বাচ্চা, তারপর হচ্ছে প্রেজেন্টেড উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস, দেয়ার ইজ নো রিস্ক ফ্যাক্টর ফর সেপসিস, রেসপিরেটরি ডিস্ট্রেস ক্যান বি এক্সপ্লেইন বাই, আমরা বুঝতেই পারছি যেহেতু প্রিটার্ম বেবি তাহলে কি সারফেক্টেন্ট ডেফিসিয়েন্সি, তার এটা কি আরডিএস। আচ্ছা, এরপর চলে আসি 7 ডে প্রিটার্ম নিউনেট প্রেজেন্টেড উইথ ল্যাথার্জি রিলাক্টেন্ট টু ফিড, তাহলে হচ্ছে ল্যাথার্জি রিলাক্টেন্ট টু ফিড আম্বিলিকাল রেডনেস, আমরা কিন্তু এখানে বুঝতে পারছি যে তার একটা কি সেপসিস আছে,
সেপসিস এবং 7 ডে ওল্ড, তাহলে আমরা এখানে আপনার লেট অনসেট অফ নিউটাল সেপসিস বলতে পারি। এবং এখানে মূলত আপনাকে এই যে লেট অনসেট অফ নিউটাল সেপসিস ডায়াগনোসিস বলেই দিয়েছে আপনাকে। গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কি? অবশ্যই গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন আপনার কি যাবে? কালচারে যাবে। সিআরপি প্রিলিমিনারি, সিবিসি আমরা প্রিলিমিনারি করি, ঠিক আছে। সিএসএফ কালচার মূলত এটা হচ্ছে দেখা যায় যে যদি স্পেসিফিক সিএনএস কজ হয় তখন আমি সিএসএফ কালচারে যেতে পারি, কিন্তু আপনার মূল গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে কি আপনার ব্লাড কালচার। আচ্ছা, এবার আমরা চলে আসি আইএমসিআই। আইএমসিআই জেনারেল ডেঞ্জার সাইন, সবচেয়ে সহজ প্রশ্ন এটা। 4টা জেনারেল ডেঞ্জার সাইন, আপনি এটা মুখস্থ করে এটা আপনি অ্যান্সার করলেন। সিভিয়ার নিউমোনিয়া, আইএমসিআই জেনারেল ডেঞ্জার সাইন যেই যেই বাচ্চার আছে, অথবা স্যাচুরেশন যদি 90%-এর কম হয়, অথবা শান্তশিষ্ট বাচ্চায় স্ট্রাইডর হয়, সেটাকে আমরা বলছি সিভিয়ার নিউমোনিয়া, ঠিক আছে, এই ঘটনাগুলো। তাহলে আপনি এখানে ফিচারগুলো দিয়ে দিতে পারছেন, স্ট্রাইডোরেট, কাম চাইল্ড, আর সাথে হচ্ছে কি আপনার জেনারেল ডেঞ্জার সাইন। দেখেন জেনারেল ডেঞ্জার সাইনে কিন্তু হুইজ বা চেস্ট ইন্ডুইং আসবে না, এগুলো কিন্তু 4 মেইন সিমটম। আচ্ছা, গুড অ্যাটাচমেন্ট এন্ড পজিশন, এটাও বলবো একটা মুখস্থ পড়া। আপনার অবশ্যই হচ্ছে অ্যাটাচমেন্ট এবং পজিশন, এই দুইটার পয়েন্টগুলো আপনাকে পড়তে হবে। কারণ কি আপনার পজিশন অ্যাটাচমেন্ট হচ্ছে অল্টারনেট করে দিয়ে যেমন অ্যাটাচমেন্ট বলতে হচ্ছে গুড অ্যাটাচমেন্ট। দেখেন বেবি, বেবি ক্লোজ টু মাদার, এটা কিন্তু আপনার কি পজিশনের পয়েন্ট, নট অ্যাটাচমেন্ট। তারপর হচ্ছে হেড এন্ড বডি সাপোর্টে থাকবে বা সেম প্লেনে থাকবে, এটাও কি পজিশন। কিন্তু অ্যাটাচমেন্টের মধ্যে কি হয়, চিন ব্রেস্টকে টাচ করবে, মাউথ ওয়াইড ওপেন থাকবে, লোয়ার লিপটা আউটওয়ার্ড টার্ন হবে, এগুলো হচ্ছে কি অ্যাটাচমেন্টের পয়েন্ট। তো আপনি অ্যাটাচমেন্ট পজিশন দুইটা দিয়ে কিন্তু আপনার প্রশ্ন আসে। আচ্ছা, ব্রেস্ট ফিডিং কোথায় কোথায় কন্ট্রা ইন্ডিকেটেড, এটা কিন্তু একটু খেয়াল করে আমরা অ্যান্সার করব। এটা কিন্তু দামি প্রশ্ন এবং ভুল করা যাবে না। এক্ষেত্রে হচ্ছে আপনি গাইডলাইন, আইওআইসিএফ গাইডলাইন সহ সবকিছু মিলিয়ে আপনি অ্যান্সার করলে আপনার এই বক্সটা কিন্তু দেখেন কয়েকটা বইয়ের সমন্বয়ে কিন্তু করা হয়েছে। যেমন হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন না, এইচবিএসএজি মাদারে আমি ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে পারবো। গ্যালাক্টোজেমিয়া হচ্ছে ওয়ান এন্ড অনলি কজ দ্যাট ইজ রিলেটেড টু বেবি। আচ্ছা, তারপর ফিনাইল কিটোনিউরিয়া নো, আপনি দেখবেন অনেকগুলো বই কিন্তু ফিনাইল কিটোনিউরিয়া আছে, এটা আমরা কনফিউজড হব না। মা অ্যান্টিটিবি ড্রাগ নিচ্ছে, কোনো সমস্যা নেই, ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করবো। মা অ্যান্টি ক্যান্সার ড্রাগ নিচ্ছে, ব্রেস্ট ফিডিং দেওয়া যাবে না, তাহলে আমাদের অপশন বি আর ই আমরা পাচ্ছি কারেক্ট। আচ্ছা, রিগার্ডিং হিউম্যান মিল্ক আর কাউস মিল্ক, এখানে আমি একটা বলি, এখানে আপনার এক্সপ্লেনেশন দেখে আপনার ভয় পেয়ে যাওয়ার কথা যে এতগুলা ডিজিট মুখস্থ করতে হবে, আমি বলবো যে না, এত ডিজিট মুখস্থ করতে হবে। আপনার দুইটা কথা হচ্ছে আপনি কম্পেয়ার করবেন। এখানে কিন্তু দেখেন হিউম্যান মিল্ক ফর্মুলা আর কাউস মিল্কের কথা বলা হয়েছে, আর এখানে হচ্ছে আপনার জেনারেলি এনার্জি, তারপর মিনারেলস এর অবস্থা, ভিটামিনের অবস্থা দেওয়া হয়েছে। আপনি কম্পেয়ার করে দেখবেন যে কোনটাতে কি বেশি। যেমন যদি প্রোটিন বলি, প্রোটিন কিন্তু কাউস মিল্কে বেশি, আবার যদি সোডিয়াম বলি কাউস মিল্কে বেশি, মানে সোডিয়াম পটাশিয়াম এগুলো কাউস মিল্কে বেশি, আবার যদি ভিটামিন বলি এগুলো কিন্তু আবার হিউম্যান মিল্কে বেশি। আপনি কম্পেয়ার করে পড়বেন, এই ডিজিট মুখস্থ করার প্রয়োজন আপনার নাই। আচ্ছা, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, এটা ডেভেলপমেন্টের মধ্যে একদম সহজ একটা প্রশ্ন, যে ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস। রেট্রোগেট ডিরেকশন না, এটা হচ্ছে কেফালোকটাল ডিরেকশন, মাথা থেকে পা পর্যন্ত হয়ে থাকে, রেট্রোগেট ডিরেকশন না। সিকোয়েন্স এন্ড রেট ইজ ডিফারেন্ট নো, এখানে হচ্ছে সিকোয়েন্সটা সেম কিন্তু রেটটা ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে। ম্যাস অ্যাক্টিভিটিজ রিপ্লেস বাই স্পেসিফিক রেসপন্স, পারসিস্টেন্ট ও প্রিমিটিভ রিফ্লেক্স, এখানে হচ্ছে প্রিমিটিভ রিফ্লেক্স গুলো চলে যাবে, চলে গিয়ে পার্মানেন্ট করেসপন্ডিং রিফ্লেক্সটা আসবে। আচ্ছা, এইটাও হচ্ছে আপনার মুখস্থ পড়া, একটা বাচ্চা 6 মাস বয়সে কি হচ্ছে, তারপর হচ্ছে এটা প্রত্যেকটা, এটা মূলত হচ্ছে আপনার পরীক্ষায় 6 মাসেরটা এসছে, 12 মাসেরটা এসছে, ঠিক আছে। এগুলো একটু খেয়াল করে পড়তে হবে যে আপনার ডেভেলপমেন্টাল মাইলস্টোন। তো এটাও বলবো যে এটা একটা মুখস্থ পড়া, এবং মুখস্থ প্লাস হচ্ছে আপনার বুঝে, বুঝেও পড়তে হবে, বুঝে পড়তে হয় এবং হচ্ছে বারবার পড়তে হবে। এটা হচ্ছে এটাই সমাধান, ঠিক আছে। এখানে আমি ব্যাখ্যা করার কিছু নেই, আপনারা এটা পড়েছেন, জাস্ট পড়ার ধরনটা বললাম। আরেকটা ধরন বলি, আপনারা যখন এই বক্সটা পড়বেন আপনারা এইভাবে পড়বেন না, যে হরাইজন্টালি পড়বেন না, যে 6 উইকসে ফাইন মোটর কি চেঞ্জ, গ্রস মোটর কি চেঞ্জ, মানে ডোমেন ধরে পড়বেন না। আপনারা পড়বেন মানে এজ ধরে না পড়ে, যে আমরা এভাবে পড়বো যে গ্রস মোটর চেঞ্জ বাচ্চা 6 উইকস, 3 মান্থ, 6 মান্থসে কি চেঞ্জ হচ্ছে। বা যখন ফাইন মোটর পড়বো তখন ফাইন মোটরের কথা বলবো। মানে আপনি হচ্ছে কি করলেন, আপনি হচ্ছে ভার্টিক্যালি পড়বেন, ভার্টিক্যালি নট হরাইজন্টালি, ভার্টিক্যালি পড়লে আপনার এটা সহজে মনে থাকবে। এবার চলে আসি সিভিয়ার একুট ম্যালনিউট্রিশন, ডাব্লিউএইচওর যে মূলত ডাব্লিউএইচওর যে ডেফিনেশন, বা এটাও বলবো যে হচ্ছে আপনার এটা কমন একটা প্রশ্ন, আগেও আসতো এখনো আসে।
ঠিক আছে। তো এখানে বলবো আপনার WHO ক্রাইটেরিয়া প্লাস হচ্ছে আপনার স্যামের যে ডেফিনেশন যেটা আছে ওইটা আমি পড়বো। তো এখানে একটা কথা বলি যে অলওয়েজ নিড হসপিটালাইজেশন, এই ধরনের কিছু স্টেম দিতে পারে, তো এগুলো অবশ্যই ফলস হবে, কারণ সবসময় যে হসপিটালাইজেশন প্রয়োজন হয় তা না। যদি বাচ্চার যে কমপ্লিকেশন বা কন্ডিশন যদি সেরকম অবস্থায় যায় তখন আপনার হসপিটালাইজেশন আপনার প্রয়োজন হতে পারে। আর স্যামের যে WHO ডেফিনেশন, মূলত এখানে ডেফিনেশনটা থেকেই প্রশ্নটা জানতে চেয়েছে। আচ্ছা, মিনারেলস ইউজড ইন ইনিশিয়াল ম্যানেজমেন্ট অফ প্রোটিন, এখানে মনে রাখবেন কি দিতে পারবো না, দিতে পারবো না কি সেটা জেনে রাখলে আপনি বাকি সব দিতে পারবেন। যেমন সোডিয়াম আর আয়রন ইনিশিয়াল ফেজে দেই না আমরা, সোডিয়াম এন্ড আয়রনটা হচ্ছে মেইনটেনেন্স ফেজে দিয়ে থাকি। বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস অফ কোয়ার্সিকোর, এখানে আপনাকে অবশ্যই কোয়ার্সিকোর আর মেরাসমাসের পার্থক্যটা ভালো করে পড়তে হবে। আমরা জানি যে কোয়ার্সিকোর মানে মোটা বাচ্চা, মানে ইডিমাটাস, আর মেরাসমাস মানে ক্যাকেকটি। তো এইভাবে আপনি কিন্তু পার্থক্যটা পড়ে আপনি মানে অ্যান্সার আপনি করতে হবে। এবং এক্ষেত্রে হচ্ছে বলবো যে একটা বক্স আছে এই এমআর মোল্লা স্যারের বইয়ে বলেন বা আবিদ স্যারের বইয়ে, দুইটা মিলে আপনি হচ্ছে একটা পড়লে মেরাসমাস এবং কোয়ার্সিকোর যদি আপনি পড়েন, মানে বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি, ফিজিক্যাল ফাইন্ডিং, ক্লিনিক্যাল কি পাবো, ওই সব মিলিয়ে পড়লে আপনার জন্য এটা একটা কমপ্লিট একটা প্রশ্ন এখান থেকে থাকে, ম্যারাসমাস ভার্সেস আপনার কোয়ার্সিকোর, এই দুইটা আমরা পড়বো। এবার চলে আসি ফিচার্স অফ, একই প্রশ্ন, আপনি যদি ওই একটা বক্স পড়েন আপনি তাহলে ফিচার বলেন, বায়োকেমিস্ট্রি মানে বায়োকেমিক্যাল ফাইন্ডিং বলেন, সবকিছু কিন্তু আপনি পড়ে ফেলতে পারছেন। যে কে মানে ইডিমাটাস কে থাকছে, হেয়ার চেঞ্জ কার্ড থাকছে কোয়ার্সিকোরের, ইডিমাটাস থাকছে, হেপাটোস্প্লেনোমেগালি থাকছে, এই বিষয়গুলো। ফিচার্স অফ ম্যারাথন, ওই যে একটা বক্স পড়লেই আপনি দেখেন অনেকগুলো প্রশ্ন আপনার কভার হয়ে যাচ্ছে। নিউট্রিশনাল স্ট্যাটাস ক্যান বি আপনার অ্যাসেসড বাই, এটা হচ্ছে মূলত অ্যানথ্রোপোমেট্রি, এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা প্রশ্ন বলবো। কি কি দেখি আমরা, বডি মাস ইন্ডেক্স দেখি, স্কিন ফোল্ড থিকনেস দেখি, ঠিক আছে, তারপর হাইট, ওয়েট, মিড আপার আর্ম সার্কামফারেন্স, এগুলো দেখে থাকি। ম্যালনিউট্রিশন ইজ ক্যারেক্টারাইজড বাই, এটা একটু বলবো যে এটা একটু হচ্ছে আপনার কমপ্লিকেশনের দিকে বা একটু পরবর্তী প্রশ্ন ধাপে প্রশ্নটা এসছে, যে হচ্ছে শর্ট স্টেচার নিয়ে আসতে পারে, রিকারেন্ট চেস্ট ইনফেকশন বা হাইপার ক্যারাটোসিস, এটা মূলত হচ্ছে কম্বো একটা প্রশ্ন। হাইপার ক্যারাটোসিস কেন হবে? ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে বা ক্লিনিওটেপস রিকেটস এর কারণে, ডেন্টাল ক্যারিস রিকেটস এর কারণে, মানে মোটামুটি কম্বো একটা প্রশ্ন। রিকেটস আর হচ্ছে ভিটামিন ডেফিসিয়েন্সি, মানে আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ইভেন এখানে যদি আপনার আপনার ইও দিত, আপনার আপনার হচ্ছে স্কারভিও দিত, তখনও কিন্তু কি ট্রু হতো, কারণ ম্যালনিউট্রিশনের মধ্যে স্কারভিও আসবে। ঠিক আছে, তো এইগুলা বলবো যে আপনার একটু একই একটা টপিক বলে আপনার অনেকগুলো কিন্তু টপিক কভার হয়ে যায়। আচ্ছা, এ বয় প্রেজেন্টেড উইথ অ্যান্টেরিয়র বোয়িং অফ দা অ্যান্টেরিয়র বোয়িং উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস। আচ্ছা, অ্যান্টেরিয়র, আচ্ছা বোয়িং, বোয়িংটা কেন হচ্ছে? বোয়িংটা হবে আপনার রিকেটসে, এবং রেসপিরেটরি ডিস্ট্রেস কেন হবে? ওই যে চেস্ট অ্যাবনর্মালিটি, যে কাইফোসিস, স্কোলিওসিস, লর্ডোসিস, চেস্ট অ্যাবনর্মালিটি থাকে, এই সব মিলিয়ে আপনার রিকেটস। তো রিকেটস এর ক্ষেত্রে নিউট্রিশনাল রিকেটস হতে পারে, বা রিকেটস এর যে কজ গুলো কোন কোন, মানে রিকেটস এর যে টাইপস গুলো সেগুলো, মানে এখানে আপনাকে দুইটা তথ্য জানতে হবে, একটা হচ্ছে রিকেটস এর ফিচার, অন্যদিকে হচ্ছে রিকেটস এর কজ গুলো, তাহলে আপনি হচ্ছে অ্যান্সার করতে পারবেন। ফ্যামিলিয়ার হাইপোফসফেটেমিক রিকেট বা এটিওলজি কি কি আছে। বায়োকেমিক্যাল ফিচার অফ রিকেটস মানে ইনভেস্টিগেশন, রিকেটস থেকে মনে রাখবেন এক্সরে, এক্সরে প্লাস হচ্ছে বায়োকেমিস্ট্রি, এই দুটা থেকেই প্রশ্ন কিন্তু আসে। এবং রিকেটস এর ক্ষেত্রে খেয়াল রাখবেন যে ক্যালসিয়াম ইউজুয়ালি আপনার কি থাকছে, ক্যালসিয়াম ইউজুয়ালি হচ্ছে নর্মাল অথবা লো হতে পারে, এরকম। তারপর ফসফেটের কি অবস্থা বা হচ্ছে প্যারাথরমোনের কি অবস্থা, এই পয়েন্টগুলো ধরেই প্রশ্ন আসে। রেডিওলজিক্যাল চেঞ্জ, তাহলে বলেছিলাম এক্স রে প্লাস হচ্ছে বায়োকেমিক্যাল ফাইন্ডিং, এবং যখন আপনি রিকেটস এর এক্স রে পড়বেন তখন কিন্তু সাথে সাথে আপনি কিন্তু আবার স্কারভিটটাও পড়ে ফেলবেন, দুইটা থেকেই কিন্তু আপনার প্রশ্ন আসে। আচ্ছা, এবং রিকেটস এর ক্ষেত্রে বলবো একটুখানি আপনি বিস্তারিত একটু এমআর মোল্লা স্যারের বইটা একটু দেখবেন, ঠিক আছে, কারণ রিকেটস থেকে যেহেতু বারবার প্রশ্ন আসছে, রিকেটস একটু বিস্তারিত করে এমআর মোল্লা স্যারের বই আছে, আপনি ওখান থেকে একটু দেখলেন। বিসিজি ইনফেকশাস এর মধ্যে বিসিজি ভ্যাকসিন সম্পর্কে 2-3 বার প্রশ্নটা এসছে। বিসিজি ভ্যাকসিনটা কি? অবশ্যই লাইভ ভ্যাকসিন, এটা ডেড না, লাইভ ভ্যাকসিন। এবং এক্ষেত্রে হচ্ছে আপনার কি কিভাবে দিচ্ছি আমরা, ইন্ট্রাডার্মালি দিচ্ছি, মানে এটা আমরা বিসিজি ভ্যাকসিন মানে ইপিআই স্ক্যাজুলের ওখানে একটা ছোট একটা আপনার ভ্যাকসিন গুলো নিয়ে একটা বক্স আছে যে কিভাবে দিচ্ছি, তারপর কমপ্লিকেশন কি আসে, লাইভ না আপনার কিল্ড, এরকম করে। তো মোটামুটি এটা আপনার মাইক্রোবায়োলজি প্লাস হচ্ছে বেসিক মাইক্রো প্লাস হচ্ছে ক্লিনিক্যাল, দুটো মিলে আপনার এই প্রশ্নটা আর কি। আচ্ছা, ইপিআই স্ক্যাজুলে কি কি ভ্যাকসিন অ্যাভেলেবেল, এটা তো একটা মহা দামি প্রশ্ন এবং এটা একটা সহজ প্রশ্ন, এটা ভুল করা যাবে না। ভুলের জায়গাটা হচ্ছে এমআর, এমআর এর মধ্যে কি আসবে আপনার, মিজেলস আর রুবেলা আসবে, মামস কিন্তু নাই।
ঠিক আছে। তারপর হেপাটাইটিস বি হচ্ছে ইপিআই স্কেজুলে আছে, ইপিআই আর হেপাটাইটিস এ কিন্তু আলাদা করে আমরা দিচ্ছি। ঠিক আছে। তারপর পলিও কিন্তু আমরা দুই ভাবেই দিচ্ছি, ওপিভি দিচ্ছি আবার আইপিভিও কিন্তু দিচ্ছি, নিউমোকক্কাল পিসিবি দিচ্ছি। পেনটাতে কি কি থাকছে? পেনটাতে ডিপিটি, ডিপথেরিয়া, পার্টোসিস, টিটানাস, আর সাথে হচ্ছে আপনার কি হেপাটাইটিস বি আর হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। এখানে খুবই সহজ ভাবে আমি এটা একটা এই ছোট পড়াটা পড়ে আমরা কিন্তু আমরা মার্কস এনশিওর করতে পারছি। মিজলস এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে ওইটা বলবো মাইক্রো বেসিক প্লাস হচ্ছে ক্লিনিক্যাল মিলে। মিজলস এর ক্ষেত্রে আমরা জানি যে কনজাংটিভাইটিস, তারপর হচ্ছে কোরাইজা, কাফ, মানে 3C দিয়ে আমরা পড়ি। ঠিক আছে। এখন মিজলস কোন ধরনের ভাইরাস? আরএনএ ভাইরাস। এটা কিন্তু আবার বেসিক প্রশ্ন। ঠিক আছে। কপ্লিক স্পট পাই মিজলসে, এটা ক্লিনিক্যাল। র্যাশ গুলো ম্যাকুলোপ্যাপুলার র্যাশ। ঠিক আছে। এবং ম্যাকুলোপ্যাপুলার র্যাশটা কখন অ্যাপিয়ার করে? 4th ডে অফ ইলনেসে অ্যাপিয়ার করে। ঠিক আছে। তারপর পুরো ছড়িয়ে যায় এই বিষয়গুলো। সাবিকুর স্লেরোসিস এনকেফালাইটিস ইজ কমপ্লিকেশন অফ একিউট কমপ্লিকেশন অফ মিজেলস। মিজেলস এর কমপ্লিকেশনে আপনার আসে, কিন্তু এটা হচ্ছে লেট কমপ্লিকেশন, নট একিউট, এটা লেট কমপ্লিকেশন। কমপ্লিকেশন অফ চিকেন পক্স, এটা মুখস্থ পড়া আপনাকে পড়তে হবে। কম শুনেন, চিকেন পক্স মানে ভেরিসেলা, তারপর হচ্ছে আপনার মামস, মিজেলস, রুবেলা, এগুলোর কমপ্লিকেশন মাস্ট আপনাকে পড়তে হবে। ডেঙ্গুতে ক্ষেত্রে কিভাবে আমরা বুঝবো প্লাজমা লিকেজ হচ্ছে? আচ্ছা, ডেঙ্গুর ক্ষেত্রে প্লাজমা লিকেজ বলতে, প্লাজমা লিকেজ কেন হচ্ছে? মূলত ডেঙ্গু তো একটা ইনফেকশন। তো ডেঙ্গুর ক্ষেত্রে যখন সাইটোকাইন রিলিজ হয়, এই সাইটোকাইন গিয়ে কি করে? ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি। এই ভাস্কুলার পারমিয়াবিলিটি যখন বাড়ায় তখন কি হয়? আপনার লিকেজটা শুরু হয়। এখন এই লিকেজের জন্য তাহলে কি কি হতে পারে? প্লুরাল ইফেকশন, অ্যাসাইটিস, তারপর হচ্ছে এমনিতে বাকি ফিচারগুলো। এছাড়া হচ্ছে আপনার ডাব্লিউবিসির কাউন্ট কমে যাওয়া বা আপনার হেমাটোক্রিট বাড়া। ঠিক আছে। বেসলাইন থেকে হেমাটোক্রিট বাড়া, এই বিষয়গুলো এসআইটিস বা আপনার এই অ্যাসাইটিস এবং প্লুরাল ইফিউশনের পরে আপনার ডিস্ট্রেস নিয়ে আসে। এখন আপনি তো ডিস্ট্রেস তো আর বলতে পারবেন না যে এভিডেন্স অফ প্লাজমা লিকেজ। ডিস্ট্রেস যে কোনো কারণে হতে পারে। যদি হচ্ছে আপনার প্লাজমা লিকেজ হয়ে প্লুরাল ইফিউশন, এটা ডেফিনিট, অ্যাসাইটিস ডেফিনিট, এগুলোর কারণে পরে ডিস্ট্রেস হয় আর কি। আচ্ছা, এরপর আসে হচ্ছে আরেকটা হচ্ছে আপনার এটা পড়লাম। আচ্ছা, ল্যাবরেটরি ফিচার্স অফ ডেঙ্গু হেমোরেজিক ফিভার কি কি হবে এখানে? যেহেতু হচ্ছে আপনার মনে করবেন সিস্টেমিক ইফেক্ট অফ ইনফ্লামেশন আমরা পড়েছি না, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম পড়েছি না? ওখানের মধ্যে দেখেন ডেঙ্গু তো ইনফেকশন, এখানে লোকালি ঘটনা ঘটবে, সিস্টেমিক্যালি কি হবে? থ্রোম্বোসাইটোপেনিয়া, হেমাটোক্রিট লেভেলটা ইউজুয়ালি কি হবে? আপনার বাড়বে। লিউকোসাইটোসিস, এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার লিউকোপেনিয়া হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, হেপাটিক এনজাইমটা বাড়ে, আমরা মূলত দেখেছি ডেঙ্গুতে হেপাটোমেগালি, স্প্লেনোমেগালিও কিন্তু হয়ে থাকে এবং পরবর্তীতে হেপাটিক এনজাইমটাও কিন্তু বাড়ে। আচ্ছা, সিআরপি ইউজুয়ালি খুব একটা এখানে আপনার ভ্যারি করে না খুব একটা। এন্টেরিক ফিভার, টাইফয়েড, এটা হচ্ছে বেসিক প্লাস ক্লিনিক্যাল মিলে যে কোন অর্গানিজম দিয়ে হচ্ছে, তারপর হচ্ছে আপনার পেয়ার স্পেসিফিক, এগুলো কিন্তু আপনার বেসিকের অংশ। ঠিক আছে। সেলুলার ইমিউনিটিকে আপনার কি করছে? আপনার ইমিউনিটি মোর ইম্পর্টেন্ট দেন সেলুলার ইমিউনিটি দেন প্রোটেক্টিং এগেইনস্ট দ্য এন্টেরিক ফিভার। আচ্ছা, এন্টেরিক ফিভারের ক্ষেত্রে বলবো যে এখানে হচ্ছে আপনার হিউমেরাল না, সেলুলার ইমিউনিটিটা হচ্ছে আপনার মোর ইম্পর্টেন্ট। তারপর এখানে আপনার ইনভেস্টিগেশন যদি বলি তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কি? আপনার কালচার। ভিরাল টেস্টটা এমনিতেও কোনো ডায়াগনস্টিক আপনার ভ্যালু সেরকম কিন্তু নাই। সাবিকুর, আচ্ছা এটাও একটু আনকমন প্রশ্ন ছিল, এই জন্য আপনাদেরকে বলবো এটার টপিক একটু আনকমন যেহেতু প্রশ্ন, আপনারা এমআর মোল্লা থেকে এটার আপনার ইয়েটা আহ, একটু বিস্তারিত একটু পড়লে ভালো আর কি। যদিও আমরা পড়েছি মিজলস এর ক্ষেত্রে আপনার কি হতে পারে, মানে আহ, আপনার লেট কমপ্লিকেশন হিসেবে আপনার আসে। ঠিক আছে। মোটামুটি 7 থেকে 10 বছর বয়সের পরে, 12 বছর বয়সে। তো সেক্ষেত্রে আপনার একটু, যেহেতু এটা একটু আনকমন টপিক, আমরা একটু বিস্তারিত এই ইয়ে থেকে এমআর মোল্লা থেকে পড়বো অথবা পার্ল থেকে পড়বো, রেসিডেন্সি পার্ল থেকে। ক্রুপ, ঠিক আছে, এটা ক্রুপ আর হচ্ছে আপনার মানে এপিগ্লটাইটিস, একিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস আর এপিগ্লটাইটিস, এই দুটো থেকে খুব পছন্দ স্যারদের প্রশ্ন আসার জায়গা। এখানে মূলত এটা কি কারণে হচ্ছে ইনফেকশন, মানে এখানে কয়েকটা স্টেপ কিন্তু কি কারণে হচ্ছে, তারপর কোথায় ইনফেকশন হচ্ছে, তারপর এক্সরে নেকটা কেন হেল্পফুল, কারণ আমরা কি পাচ্ছি? আপনার সাইন গুলো আমরা পাচ্ছি, তাই না? আপনার তারপর হচ্ছে ইয়ে আপনার
কোনটা বেশি খারাপ, খুব বেশি খারাপ নাকি একিউট এপিগ্লোটাইটিসটা বেশি খারাপ। তারপর এখানে বাচ্চাকে কেন আমরা হচ্ছে নেবুলাইজেশনের মাধ্যমে আপনার রিলিফ দিচ্ছি, কারণ এই বাচ্চাটা এতটা খারাপ হয়, দেখা যায় আপনি যদি আইভি ক্যানুলা করে বাচ্চাকে ওভাবে অ্যান্টিবায়োটিক দিতে চান প্রথমে, তখন বাচ্চা দেখা যাবে যে কলাপস হয়ে, মানে রেসপিরেটরি ট্র্যাক্ট কলাপস হয়ে আপনার ডেথ, আলটিমেটলি রেসপিরেটরি ফেলিওর হবে। এই কারণে প্রথমে কি করতে হবে, নন টাচ মেথডে নেবুলাইজেশন করতে হবে, অ্যাডেনালিন বা এপিনেফ্রিন দিয়ে নেবুলাইজ করতে হবে। তারপর বাচ্চাটাকে একটু শান্ত করে তারপর আমি বাকি অ্যান্টিবায়োটিক, আর অলওয়েজ ইন্ডিকেটেড নো, অ্যান্টিবায়োটিকটা যদি হচ্ছে আমরা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে, সবসময় যে অ্যান্টিবায়োটিক দিতে হবে সেটা না, যদি দেখা যায় যে ব্যাকটেরিয়াল কোনো কজ বা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে। আচ্ছা, এবার চলে যাই ব্রঙ্কিউলাইটিস। ব্রঙ্কিউলাইটিসও এখানে আপনি ব্রঙ্কিউলাইটিসের ক্ষেত্রে যেহেতু হচ্ছে এটা কি রেসপিরেটরি সিনসাইটাল ভাইরাস ভাইরাস দিয়ে মূলত হয়ে থাকে, এখানে ফিভারটা মূলত হচ্ছে আপনার ইউজারলি লো গ্রেড ফিভার থাকে বা র্যাপিড ব্রিদিং থাকে, হুইজি কাফ থাকে, এবং এটা আপনাকে কয়েকটা কথা আছে এখানে, যে বাচ্চার পিক এজ কখন বা কোন বয়সের বাচ্চার নিচে হয়ে থাকে বা কখন হয়ে থাকে, কোন ভাইরাস দিয়ে হয়ে থাকে, এই বিষয়গুলো। আর নো ইমপ্রুভমেন্ট উইথ নেবুলাইজেশন ইজ সালবুটামল। সালবুটামল নেবুলাইজেশন আপনার অ্যাকচুয়ালি অনেক সময় আপনার করা হয়ে থাকে, তবে এই ক্ষেত্রে বলবো যে আপনার ব্রঙ্কিওলাইটিস এর ক্ষেত্রেও কিন্তু আমরা ইয়ে করে থাকি, 3% সোডিয়াম ক্লোরাইড দিয়েও কিন্তু আমরা নেবুলাইজ করে থাকি। সরি, আচ্ছা, সিভিয়ার নিউমোনিয়া ইনটু, আচ্ছা এটা হচ্ছে ওই যে আইএমসিআই যে প্রশ্নটা, আইএমসিআই অনুযায়ী আমাদের এটা পড়া, আইএমসিআই অনুযায়ী যে কখন বলবো জেনারেল ডেঞ্জার সাইন গুলোর মধ্যে আসবে। প্রাইমারি টিউবারকুলোসিসের টিপিক্যাল ফিচার এখানের মধ্যে হচ্ছে প্রাইমারি টিউবারকুলোসিসের মধ্যে, প্রাইমারি টিউবারকুলোসিস মানে প্রাইমারি কমপ্লেক্স প্লাস হচ্ছে আপনার দেখেন যে প্লুরাল ইফিউশন, এটা টিউবারকুলার প্লুরাল ইফিউশন, মূলত টিউবারকুলার প্লুরাল ইফিউশন হয়ে যদি হচ্ছে আপনার কি হয়, টোটাল এক্সটেনশন হয়, মানে মানে টোটাল হচ্ছে লাং প্যারেনকামাতে যদি আপনার এক্সটেন্ড হয়ে তারপর হচ্ছে আপনার প্লুরাল ইফিউশন করতে পারে, বা হচ্ছে আপনার হাইলার লিম্ফেডোপ্যাথি যেটা আমরা গন কমপ্লেক্সের মধ্যে আমরা পেয়ে থাকি। তারপর নন ডিটেমন্টো, আচ্ছা এমটিটা বলবো যে এটা একটা তেমন একটা ডায়াগনস্টিক এমনিতেও ভ্যালু নাই, আর এমনিতে হচ্ছে ইউজুয়ালি যদি হচ্ছে টিউবারকুলোসিসের এমটির আপনার ফলস পজিটিভ ফলস নেগেটিভের বিষয়গুলোতে আমরা পড়েছি, কিন্তু এমটিটা আমরা এখানে পাই, মানে এমটি যদি হচ্ছে রিলাই করি না কিন্তু এমটি করা হয় কিন্তু। বাইফেজিক স্টাইরো এটাও একটা মুখস্থ একটা পড়ে, এবং এখানে বলবো যে এটার এক্সপ্লেনেশনটা কয়েকটা বই মিলে করা হয়েছে, আপনারা একটু এখান থেকে এটা একটু পড়বেন। আর সাথে হচ্ছে এটা পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে এটার আরেকটা পেয়েছিলাম এমআরসিপিসিএইচ এর বইয়ে, তো আমি বলবো না আপনারা ওখানে যান, আপনারা এখানে এক্সপ্লেনেশনটাই ভালো করে পড়বেন যে বাইফেজিক স্টাইরোর কজ কি কি হতে পারে। আচ্ছা, প্লুরাল ইফিউশনের ফিচার এটাও হচ্ছে বলবো বেসিক ক্লিনিক্যাল মিলিয়ে প্রশ্নটা, ঠিক আছে, যে ট্রাকিয়া শিফট হবে কোথায়, অপোজিট সাইডে শিফট হবে, ঠিক আছে, ভোকাল রেজোনেন্সটা হচ্ছে কমছে, বা টোটাল ফিচার গুলা বলবো যে আপনি এখানে প্লুরাল ইফিউশন, তারপর হচ্ছে কনসোলিডেশন কলাপস, এই তিনটার কম্পারিজন আছে একটা বক্সে আবিদ স্যারের বইয়ে, ওই বা আপনার শিটে আপনি এটা দেখবেন, তাহলে কারণ প্লুরাল ইফিউশন দেয়, আপনার কলাপসের ফিচার দেয়, কনসোলিডেশনের ফিচার দেয়, তো ওভাবে, বা হচ্ছে নিউমোথোরাক্সের ফিচার দেয়, তো ওভাবে আপনি পড়লেন। সিস্টিক ফাইব্রোসিস এটা মূলত হচ্ছে প্লাস জেনেটিক্স সহ, মানে বেসিক সহ অনেক সময় আসে। সিস্টিক ফাইব্রোসিসে দেখা যায় যে রিকারেন্ট, বা আমরা কিন্তু ইয়ে তো রেসপিরেটরির মধ্যেও পড়েছি, রেসপি ফিজিওলজির মধ্যেও পড়েছি, ঠিক আছে, রিকারেন্ট কাফ থাকছে বা ইনফেকশন থাকছে, তারপর ওয়েট গেইন ভালো করে হবে না, ফেইলিউর টু থ্রাইভ থাকছে, এবং এখানে কনসিকুইটি একটা কিন্তু ফিচার থাকছে। এটা কি সিস্টিক ফাইব্রোসিস মূলত কি আপনার অটোজোমাল রিসেসিভ, ঠিক আছে, কনসিকুইটি কিন্তু বিষয় আছে। ডিহাইড্রেশনের ফিচার কি কি, এটা হচ্ছে আইএমসিআই ক্লাসিফিকেশন অনুযায়ী, বা আমরা আইএমসিআই না সরি ডিহাইড্রেশনের মধ্যে সাম ডিহাইড্রেশন সিভিয়ার ডিহাইড্রেশনের যে ফিচার অনুযায়ী আমরা পড়ি, এটা আমরা দেখব যে যেমন সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে জেনারেল ডেঞ্জার সাইন যেগুলো, যে আর এক্সট্রা করে হচ্ছে শাঙ্কেন আই, ঠিক আছে, স্কিন পিঞ্চ গোজ ব্যাক স্লোলি যাবে, ভেরি স্লোলি যাবে, আর এখানে হচ্ছে নর্মাল টু ব্যাক যাবে কিন্তু একটু সময় লাগবে, একটু কম সময় লাগবে, মানে স্লোলি আমরা বলি এটাকে। সিভিয়ার ডিহাইড্রেশন হচ্ছে ভেরি স্লোলি স্কিন পিঞ্চ ব্যাক হবে, আর সাম ডিহাইড্রেশন হচ্ছে স্লোলি ফিরবে। আচ্ছা, অ্যান্টিবায়োটিক কখন কখন দিচ্ছি, এটা কিন্তু আপনার মূলত মাইক্রোর প্রশ্ন, ঠিক আছে, খেয়াল করে দেখেন, এটা কিন্তু মূলত মাইক্রোবায়োলজিতে আমরা পড়ি, প্লাস হচ্ছে আমরা এর সাথে এই বক্সটা শো অ্যাড অন করবো, মুখস্থ পড়া। আইভি ফ্লুইড কখন দিচ্ছি, যখন বাচ্চা ঘন ঘন আপনার স্টুল পাস করছে, ভমিটিংটা রয়ে যাচ্ছে, বাচ্চা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে পারছে, তারপর প্যারালিটিক আইলিয়াস ডেভেলপ করছে, এটাও বলবো এটা একটু পুরাতন প্রশ্ন, ঠিক আছে, এটা একটু পুরাতন প্রশ্ন। আচ্ছা,
ওআরএস এর কম্পোজিশন এটা একটা মুখস্থ পড়ে এবং এটা রিসেন্টলিও আসে। ওআরএস এর ডাব্লিউএইচ এর কম্পোজিশন আর হচ্ছে মানে লো অসমোলেটিক কম্পোজিশন যেটা, ওআরএস টা আমরা একটু পড়তে হবে আমাদের এখানে। যদি এখানে পুরোটা বক্স আমরা আনিনি, আপনারা বক্সটা অবশ্যই পড়তে হবে ওআরএস এর। ঠিক আছে, যে ওরালি দিচ্ছি, তারপর হচ্ছে আপনার কি ওআরএস টা হচ্ছে আপনার কি সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশনে কিন্তু আমরা কলেরা স্যালাইন দিচ্ছি, তাই না? ওআরএস তো আমরা পারেন্টারি দিই না, ওরালি ঠিক নামের মধ্যে আছে ওরাল ডিহাইড্রেশন। এবং এটার কম্পোনেন্ট, এখন কম্পোনেন্ট গুলো না আপনি অবশ্যই বক্সটা পড়তে হবে। আপনি একটা দুইটা ডিজিজ জানলে হবে না, আপনার কম্পেয়ার করে বক্সটা পড়তে হবে। আর সিভিয়ার ডিহাইড্রেশনে আমরা ওআরএস টা অ্যাড অন হিসেবে দেই, বাট নট ডিপেন্ডেন্ট অন ওআরএস। এটা মূলত আমরা সাম ডিহাইড্রেশনে ডিপেন্ড করছি। ও সিভিয়ার ডিহাইড্রেশনে কলেরা স্যালাইন দিচ্ছি আর সাথে আমরা ওআরএস এর অর্ডারটা রাখছি। হেমাটোমেসিস ইন চাইল্ড মিড অকার জিরো মানে ভমিটিং, আপনার হেমাটোমেসিস মানে হেমাটোকেজিয়া, হেমাটোমেসিস, হেমোপটাইসিস, ম্যালেনা, এগুলোর কজ গুলো আপনাকে জানতে হবে। হেমোপটাইসিস মানে কাশির সাথে ব্লাড আসা, তারপর হেমাটোমেসিস 10 সামনে আমাকে 5 বার ফুলে ফেলছে, মেরেই ফেলবে। আচ্ছা, আর তো আচ্ছা, তারপর হচ্ছে আপনার মানে হেমাটোমেসিস, হেমোপটাইসিস, মেলানা কেজ, আপনার হেমাটোকেজি, এগুলো একটু কজ গুলো, এগুলো বলবো যে রেসিডেন্সি ডিপ্লোমা পরীক্ষার জন্য এটা একটা ভয়ের জায়গা। মানে ভমিটিং এর কজ, তারপর হচ্ছে আবার আরো কিছু আছে যে ইউরিনের মানে প্রোটিনিউরিয়ার কজ, হেমাচুরিয়ার কজ, এগুলো একটু কজোলজির প্রশ্ন থাকবেই আপনার। এই যে স্টুল পাসে মানে বিশাল বক্স এবং এটা থাকে, একটা প্রশ্ন থাকে। তারপর লিভার ফেল, একিউট লিভার ফেলিওর কখন কখন হচ্ছে, যে এটা হচ্ছে মূলত বলবো যে একটু একটু ডিটেল করে এই প্রশ্নটা ছিল, এই জন্য নেলসন সহ। তো আপনার নেলসনে যাওয়ার প্রয়োজন নেই, আবিদ স্যারের বই থেকে আমরা একিউট লিভার ফেলুরটা পড়বো। মূলত লিভার ফেলুর থেকে তেমন আসে না, তো আবিদ স্যারের বই থেকে কিন্তু চলে এসছে, এই যে মার্চ 22-এই প্রথম চলে এসেছিল। তো এই ধরনের টপিক যেহেতু আসছে, আমরা একটু আলাদা করে যখন আমরা সাপোজ আমরা জিআইটি ফিজিওলজি যখন পড়ছি বা ক্লিনিক্যালের হেপাটোলজি যখন পড়ছি, এর সাথে মিলিয়ে আমরা পড়বো। এনকেফালোপ্যাথি যে ম্যান্ডেটরি ফিচার না, হেপাটিক এনকেফালোপ্যাথি আপনার পরবর্তীতে হতে পারে, এবং আমরা কিন্তু হেপাটিক এনকেফালোপ্যাথি হওয়ার কিন্তু ফিচার গুলো কিন্তু আমরা মানে এক্সাইটিং ফ্যাক্টর গুলো কিন্তু আমরা পড়ি। বা প্যারাসিটামল কি করছে, বা হচ্ছে হাইপার ক্যালিমিয়া মানে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, মানে এই প্রশ্নটা বলবো একটু বিস্তারিত করে এসেছিল। তো এই ধরনের প্রশ্নগুলো একটু টাইম কনজিউমিং। তো বলবো যে আপনি একটুখানি একিউট লিভার ফেলিউরটা আমরা এখানে একটু বিস্তারিত নেলসন প্লাস হচ্ছে এখানে আমাদের অনেকগুলো প্রবাবল স্টেমও আমরা দিয়েছি, দুটো মিলিয়ে আমরা পড়লে এটা আপনাদের জন্য লাস্ট আওয়ার গোল্ড, লাস্ট আওয়ার ডায়মন্ড থেকে পড়লে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, ক্রনিক লিভার ডিজিজের কি কি কজ আছে, এটিওলজি, এটা মুখস্থ। তারপর হাইপারটোপিক পাইলোরি স্টেনোসিস, আচ্ছা এটা হচ্ছে ওই যে ইনফ্যান্টাল হাইপারটোপিক পাইলোরি স্টেনোসিসে কি কি ফিচার থাকছে, মূলত আপনার হাইপোনাট্রিমিক, হাইপোক্যালিমিক, মেটাবলিক অ্যালকালোসিস ফিচারগুলো আমরা পাচ্ছি। নন বিলাস আপনার প্রজেক্টাইল নন বিলাস ভমিটিং, তারপর স্ক্যাফয়েড অ্যাবডোমেন, এগুলো আমরা পাচ্ছি। আর তারপর হচ্ছে পেরিস্টালটিক, আপনার কি পাচ্ছি, গ্যাস্ট্রিক পেরিস্টালটিক ওয়েব পাচ্ছি, অলিভ শেপ ম্যাস পাচ্ছি, এই বিষয়গুলো আমরা একটু পড়বো। আচ্ছা, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কজ, এটাও হচ্ছে আপনার দুইটা কজ আছে, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড কজ, একটা কনজিনিটাল কজ, দুইটা মিলে কিন্তু আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, ক্লাবিং এর কজ, এটাও বলবো একটু রেয়ার প্রশ্ন, এবং এই কারণে দেখবেন এটা ইমার খান আর আপনার নেলসন না ডেভিডসন থেকে নেওয়া হয়েছে। তো এই ধরনের একটা দুইটা প্রশ্ন কিন্তু আসবে, এই জন্য বলবো যে আপনি এমআর খান স্যারের বই এই বক্সটা আছে পেডিয়াট্রিক্স এর, আর বাকি নেলসন, তো আপনি নেলসনের বক্স আর নেলসন না সরি ডেভিডসনের বক্সটা। আর যদি মনে করেন যে না, আমি একটু সুন্দর করে পড়তে চাই, তাহলে বলবো যে ম্যাকলয়েড যদি থাকে আপনাদের ম্যাকলয়েড। তবে একটা প্রশ্নের জন্য এত কষ্ট না করে, যেহেতু রেফারেন্স আমরা উল্লেখ করে দিয়েছি, ওভাবে পড়তে পারেন, অথবা লাস্ট আওয়ার ডায়মন্ডে কিন্তু এক্সপ্লেনেশনটা ওভাবে দেয়া আছে। সায়ানোটিক হার্ট ডিজিজের কজ, এখানের মধ্যে বলবো আপনার সায়ানোটিক অ্যাসায়োটিক দুটা মিলে কিন্তু আপনাকে পড়তে হবে। ইভেন শুধু তাই না, আপনার ওই যে শান্টের কথা সহ, লেফট টু রাইট শান্ট, রাইট টু লেফট শান্ট, কোথায় কোনটা হচ্ছে একদম সুন্দর করে। এবং এর সাথে সাথে আরেকটা প্রশ্ন আপনার পড়া হয়ে যাবে, সেটা হচ্ছে আপনার প্লেথরিক লাং ফিল্ডের কজ কি কি আছে, তারপর আপনার অলিগেমিক লাং ফিল্ড কোন কোন ক্ষেত্রে পেয়ে থাকি, এই বিষয়গুলো। আবার আরেকটু যদি পড়তে চান বিস্তারিত, সেটা হচ্ছে আপনার ডে ওয়ানে মানে খুব তাড়াতাড়ি আপনার সায়ানোসিসটা কখন ডেভেলপ করে, যেমন হচ্ছে আপনার যদি বলি যে আপনার ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেলস, এটা একদম র্যাপিডলি কিন্তু আপনার সায়ানোসিসটা ডেভেলপ করে। আবার যদি বলি টফ, ঠিক আছে, টেট্রালজি অফ ফ্যালট,
সাইনোসিস ডেভেলপ করবে, একটু সময় নিবে। বা আইজেনমেঙ্গার সিনড্রোম যদি বলি, ভিএসডি এসডি এর ক্ষেত্রে এটাও কি একটু সময় নিবে, এরকম করেও কিন্তু প্রশ্নগুলো আসে যে কখন র্যাপিডলি অ্যাপিয়ার করবে সাইনোসিস, কখন সময় নিবে। প্যানসিস্টেমিক মারমারের কজ, এটাও হচ্ছে কজোলজির, এবং এটা কোথা থেকে নেওয়া হয়েছে, মূলত আব্দুল্লাহ স্যারের শর্ট কেসের বই থেকে। আবিদ স্যারের বই খুব বেশি একটা নাই, আব্দুল্লাহ স্যারের শর্ট কেসের বই থেকে, অথবা আপনি ম্যাকলোয়েড থেকেও দেখতে পারেন। অথবা আপনার প্যানসিস্টেমিক মারমার কিন্তু আমরা একটা সূত্র দিয়েও পড়ি যে এমটি ভিআর, মাইট্রাল রিগার্জিটেশন, ট্রাইকাসপিড রিগার্জিটেশন, আর হচ্ছে ভিএসডি। ঠিক আছে, মাইট্রাল রিগার্জিটেশন, ট্রাইকাসপিড রিগার্জিটেশন আর ভিএসডি সূত্র। আচ্ছা, কার্ডিনাল ফিচার অফ হার্ট ফেলিউর, এখানে কিন্তু আপনাকে রাইট আর লেফট হার্ট ফেলিউর বলেনি। আপনি প্রশ্নের মধ্যে কিন্তু খেয়াল করবেন রাইট হার্ট ফেলিউর না লেফট হার্ট ফেলিউর বলেছে, যদি আলাদা করে দেয় সেটাও কিন্তু আমরা খেয়াল করব। আপনার এক্সপ্লেনেশনে কিন্তু রাইট হার্ট ফেলিউর আর লেফট হার্ট ফেলিউর আলাদা করে আপনাকে কিন্তু পড়তে হবে। আচ্ছা, কম্পোনেন্ট অফ স্মুথ নিউট্রাল রেসপিরেটরি ট্রানজিশন। আচ্ছা, এটাও হচ্ছে কিছুটা কিছুটা দেখেন, এখানে এটাও আমাদের জন্য একটু নতুন প্রশ্ন ছিল, মার্চ 22-এ এসছে। এবং এটার কিন্তু আমরা নেলসন থেকে, এখন আপনাদের জন্য সুবিধা হচ্ছে মানে যদি আপনারা যে এই কয়েকটা টপিক যেগুলো আলাদা করে ওভাবে নাই সুন্দর করে, আপনি পারলে কিন্তু এটার বিস্তারিত আবার পারবেন রেসিডেন্সি পারলে। ঠিক আছে, যদি যে যে প্রশ্নগুলো আপনার কাছে মনে হচ্ছে, অথবা যদি একটু পরিশ্রম করতে চান তাহলে তো রেফারেন্স ধরে আপনি সেই বইয়ে যেতে পারেন। আচ্ছা, আহ সারফেক্টেন্ট সিক্রেশনের বিষয়টা আছে, সারফেক্টেন্ট ভালো আসতে হবে, অথবা হচ্ছে লাং ভালো, লাং ফিল্ড ভালো ক্লিয়ার হওয়া লাগবে, অথবা লাং ফাংশন করা লাগবে ঠিকভাবে। তারপর পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কমতে হবে, কারণ আমরা কি জানি ফিটাল সার্কুলেশনে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেশি। ঠিক আছে, আর যখনই বাচ্চা ডেলিভারি হয় পালমোনারি রেজিস্ট্যান্সটা কমতে হবে, লাঙের পারফিউশন, লাঙের ভেন্টিলেশন, মানে লাঙের পারফিউশনটা ভালো হওয়া লাগবে। পারফিউশন ভালো হলেই না গ্যাস এক্সচেঞ্জটা ভালো হবে। তো সেক্ষেত্রে কি হবে, আপনার টোটাল স্মুথ একটা রেসপিরেটরি ট্রানজিশন আপনার হবে। কনিজা হার্ট ডিজিজ, আচ্ছা আইজেনমেঙ্গার সিনড্রোম কোথায় কোথায় হবে, এটা হচ্ছে ভিএসজি এর ক্ষেত্রে হবে, পালমোনারি স্টেনোসিসে হবে, তারপর পিডি এর ক্ষেত্রে, মানে আপনার যেগুলোতে হচ্ছে অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ গুলোর ক্ষেত্রে, অ্যাসাইনোটিক কনিজাল হার্ট ডিজিজ গুলো সায়ানোটিকে কনভার্ট হবে। এটারও আমরা কিন্তু প্যাথোজেনেসিস সহ আমরা চাইলে পড়তে পারি, অথবা চাইলে মুখস্থ থেকে ভালো হয় যে একবার অন্তত প্যাথোজেনেসিসটা যদি আপনি পড়েন, মানে হেমোডাইনামিক্স গুলো ভিএসডি যখন পড়ছেন, পিডিএ যখন পড়ছেন, একবার পড়লে দেখবেন এটা আর কখনো, একবার ভালো করে পড়েন এটা আর ভুলবেন না। আচ্ছা, তারপর আসি পারসিস্টেন্ট সায়ানোসিসের কজ কি কি আছে। ঠিক আছে, পারসিস্টেন্ট সায়ানোসিসের কজ এটাও হচ্ছে বলবো যে সায়ানোটিক অ্যাসায়োটিক, যেমন সায়ানোটিক হার্ট ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেল, একদম প্রথমেই সায়ানোসিস আসবে। বা হচ্ছে টফের ক্ষেত্রে বলবো যে পারসিস্টেন্ট সায়ানোসিস বলতে যখন ডেভেলপ করবে তখন এটা মানে কন্ট্রোল করা যায়, মানে সায়ানোসিস থাকে কিন্তু হচ্ছে আপনার আহ এটার ক্ষেত্রে হচ্ছে বা ট্রাইকাসপিড অ্যাট্রিশিয়া সাইনোসিস পারসিস থাকে। এখন টফের ক্ষেত্রে এখানে মূলত হচ্ছে যদি হচ্ছে আনট্রিটেড কজ হয় বা কারণ সাইনোসিসের ক্ষেত্রে, টফের ক্ষেত্রে কিন্তু আমরা কি করি যে সাইনোটিক স্পেল, এটা কিন্তু আমরা ওই যে স্কোয়াটিং পজিশনে যে আমরা এটাকে রিভার্স করি বা হচ্ছে মিনিমাইজ করি, এই বিষয়গুলো কিন্তু মানে ম্যানেজমেন্টে আছে। আর আপনার আনঅ্যাটেন্ডেন্ট অথবা হচ্ছে একদম ফ্রেশ কেস যেটা ম্যানেজ হয়নি, সেক্ষেত্রে আপনার সায়ানোসিস আপনার থাকবে, বাট গ্র্যাজুয়ালি ডেভেলপ করবে সায়ানোসিসটা। টফের কম্পোনেন্ট সবচেয়ে সহজ প্রশ্ন এটা, এটা নিয়ে আর বলার প্রয়োজন, এটা আসে সবচেয়ে সহজ প্রশ্ন। ইনফেক্টিভ এন্ডোকার্ডে, এইটা আপনাকে একটু মাইক্রোবায়োলজি সহ পড়তে হবে, কারণ কি এখানে মাইক্রোবায়োলজির মধ্যে আমরা কিন্তু কিছু অর্গানিজম সহ পড়েছি, প্লাস এখানে হচ্ছে ফিচার গুলো ক্লিনিক্যালে মূলত। ঠিক আছে, স্প্লিন্টার হেমোরেজ অস্টলার নোট পাচ্ছি, বা চেঞ্জিং মারমার পাচ্ছি। ভিএসজি এর ক্ষেত্রে কি কি থাকছে, ভিএসজি এর ক্ষেত্রে আপনার অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার কি ভিএসজি এর ক্ষেত্রে পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন কেন হবে, কারণ হচ্ছে আপনার কি করছে ভিএসজি এর ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকল, তাই না, আপনার কি করছে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে যেহেতু সেপ্টাল ডিফেক্ট, এবং রাইট ভেন্ট্রিকল থেকে যখন হচ্ছে আপনার পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে লাংসে অনেক এক্সট্রা করে ব্লাড যাচ্ছে, তো লাংস সেজন্য কি করছে আবার প্রতিরোধ করছে, এটা কি পালমোনারি হাইপারটেনশনের মাধ্যমে আবার রিভার্স করে। এই পালমোনারি হাইপারটেনশনের কারণেই কিন্তু শান্ট রিভার্সাল হয়ে ওই যে আইজেনমেঙ্গার সিনড্রোম ডেভেলপ করে বিএসডি এর ক্ষেত্রে সায়ানোসিস হয়। তো আপনি এটা যদি আপনি যদি বেসিকটা জানেন আপনার জন্য কিন্তু এটা সহজ, এবং সকল কনিটাল হার্ট ডিজিজে ফেলিউর টু থ্রাইভ হয়। অ্যাওর্টিক ভালভ ইনকম্পিটেন্ট মানে অ্যাওর্টিক রিগার্জিটেশনে কি কি ফিচার আমরা পাই, তো এগুলো বলবো যে হচ্ছে কনিটাল হার্ট ডিজিজ গুলো আপনাকে প্রত্যেকটা একটু 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 পড়তে হবে। অ্যাওর্টিক রিগার্জিটেশন আপনার শীটে বা আবিদ হোসেন মোল্লা স্যারের বই কিন্তু নাই, আপনি হচ্ছে এম আর খান স্যারের বই থেকে একটু দেখতে পারেন।
নকটার্নাল অ্যানোরেসিস, এটা হচ্ছে বলবো খুবই খুবই ইম্পর্টেন্ট, বলতে বেশ 3-4 বার প্রশ্ন এসেছে, এবং এক্ষেত্রেও বলবো যে আপনার আহ, আপনার লাস্ট আওয়ার ডায়মন্ডে কিন্তু আমরা বিস্তারিত করে এক্সপ্লেনেশনটা দিয়েছি, এবং এটা যেহেতু 3 থেকে 4 বার প্রশ্নটা এসেছে, খুবই পছন্দের টপিক। এটা একটু আমাদের পড়তে হবে যে অলওয়েজ হ্যাজ ডে টাইম ফ্রিকোয়েন্সিজ, নো, এখানে মূলত হচ্ছে আপনার কি আহ আপনার নকটার্নাল অ্যানালিসিস এর ক্ষেত্রে যে ডে টাইম ফ্রিকোয়েন্সি সবসময় থাকবে, এটা পরবর্তী যদি সিভিআরিটিটা বাড়ে তখন হচ্ছে আপনার হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার উম হ্যাভ কমনলি অ্যাসোসিয়েটেড ইউটিআই। ইউটিআই কিন্তু কমনলি অ্যানালিসিস এর ক্ষেত্রে ইউটিআই কমনলি হয়ে থাকে, ঠিক আছে? বা পলিউরিয়া আমরা এক্সক্লুড করবো কিনা, বা এই বিষয়গুলো আমরা বলবো যে একটুখানি আপনাকে বিস্তারিত এটা একটু পড়তে হবে। নকটার্নাল অ্যানালিসিস কিন্তু আলাদা করে ইভেন পারলেও কিন্তু বিস্তারিত করে দেয়া আছে। প্রিরেনাল হাইড্রোনেফ্রোসিস মুখস্থ পড়া, হেমাচুরিয়ার কজ মুখস্থ পড়া, নেফ্রোটিক সিন্ড্রোমে আপনার ইডিমা ক্ষেত্রে কি কি হচ্ছে, আপনার আমরা নেফ্রোটিক সিন্ড্রোমে তো জেনারেল আপনার যে কার্ডিনাল যে 4টা ফিচার আমরা জানি, তাই না? যে অবশ্যই হচ্ছে এটা কি পিটিং ইডিমা হবে, ঠিক আছে, এবং হচ্ছে কি আপনার ম্যাসিভ প্রোটিনুরিয়া, হাইপোঅ্যালবুমিনুরিয়া, হাইপার কোলেস্টেরেমিয়া, হ্যাঁ আপনার তো সে এক্ষেত্রে হচ্ছে আমরা ফিচার গুলো, এবং সাথে হচ্ছে বলবো নেফ্রোটিক সিন্ড্রোমের ফিচার, কার্ডিনাল ফিচার প্লাস হচ্ছে কমপ্লিকেশন সহ আমরা পড়বো, কমপ্লিকেশন সহ পড়বে। ইভেন ইভেন ইডিমার ক্ষেত্রে যে এটা স্ক্রোটাল ইডিমাও হতে পারে, এক্সটেন্ড করতে পারে, পেরিঅরবিটাল ইডিমা থেকে পরে এক্সটেন্ড করে, এই বিষয়গুলো আপনাকে একটু পড়তে হবে। আচ্ছা, কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোম, এটাও বলবো যে যে, আপনার নকটার্নাল অ্যানোরেসিস যেমন একটা মানে একটু অন্যরকম আনকমন টপিক, তেমনি ভাবে কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোমটাও কিন্তু আনকমন, এবং এটা কিন্তু আমরা নেলসন থেকে, শুধুমাত্র নেলসন থেকে এটার এক্সপ্লেনেশনটা আনা হয়েছে। আচ্ছা, রেনাল টিউবুলার আরটি, আরটি এটা বলবো আপনি ক্লিনিক্যাল থেকে না পড়ে, মানে এখান থেকে না পড়ে ভালো হয় আরটি এটা আমি যদি হচ্ছে রেনাল ফিজিওলজি থেকে পড়ি, একবার ওখান থেকে পড়বো, তাহলে আপনার দুইটা জিনিসই কাভার হয়ে যায়। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, টাইপ 1 বা ডিস্টাল রেনাল টিউবুলার এসিডোসিস, টাইপ 2 বা প্রক্সিমাল রেনাল টিউবুলার এসিডোসিসে একদম পয়েন্ট ধরে ধরে আপনাকে পড়তে হবে, ক্লিনিক্যালি এটা আলাদা করে আপনার পড়ার প্রয়োজন নাই। ইনফ্যান্টাইল পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটার ক্ষেত্রে হচ্ছে বলবো এটাও একটু একটু আনকমন, সেক্ষেত্রে বলবো এখানে এটাও আমরা এমআর মোল্লা থেকে একটু দেখবো। কারণ আনকমন টপ প্রশ্নগুলো আমি একটু বারবার করে কেন বলছি, আপনি এখন আমি যদি এটা ব্যাখ্যা বলতে যে আপনার অনেক লম্বা একটা ক্লাস হয়ে যাবে বা সেশন, আমরা মূলত হচ্ছে এই সেশনটা যে আপনার কোন কোন মানে লাস্ট আওয়ার ডায়মন্ডটা আপনি কিভাবে পড়বেন আপনার পড়ার সাথে, ওই হিসেবে বলছি। এ কারণে হচ্ছে আপনি এই টপিকটা আপনাকে একটু আলাদা করে বিস্তারিত আপনাকে পড়তে হবে এমআর মোল্লা স্যারের বই থেকে বা রেসিডেন্সি পার্ল থেকে। আচ্ছা, এরপর আসি পালপেবল কিডনি, মানে আপনার হাইড্রোনেফ্রোসিসের কজ কি কি হতে পারে, 3 ইয়ার্স ওল্ডে লেফট সাইডে হাইড্রোনেফ্রোসিসের কজ কি মুখস্থ পড়া। রেনাল বায়োপসি ইন্ডিকেশন, এটা মূলত হচ্ছে আমরা নেফ্রোটিক সিন্ড্রোমের ওখানেও পড়ি, রেনাল বায়োপসি ইন্ডিকেশন কি কি আছে, আহ আর আমরা এটা একটু দেখবো। তারপর এইচএসপি, এইচএসপিটা একটু ইম্পর্টেন্ট টপিক, পালপেবল পারপুরা থাকছে, স্মল ভেসেল ভাস্কুলাইটিস, এবং এইচএসপির র্যাশের প্যাটার্নটা কেমন হয়, বা এইচএসপির আর কি কি ফিচার আছে, এগুলো সহ আমাদের দেখতে হবে। মেটাবলিক অ্যাসিডোসিসের কজ মুখস্থ পড়া, ইসিজির ফাইন্ডিং এটা ফিজিওলজি থেকে পড়বেন, এখান থেকে পড়ার প্রয়োজন নাই। কনজিটাল হাইপোথাইরয়েডিজম, এন্ডোক্রাইন মূলত হচ্ছে শেষ, এন্ডোক্রাইন মূলত হচ্ছে আপনার এন্ডোক্রাইন ফিজিওলজি পড়বো, শুধুমাত্র একটা টপিক যদি পড়তে হয় সেটা কনিডাল হাইপোথাইরয়েডিজমটা আপনি ক্লিনিক্যাল থেকে পড়বেন। আর বাকি সব মানে ক্লিনিক্যালের জন্য এন্ডোক্রাইনে আপনি সময় দেওয়ার দরকার নেই, আপনি বেসিকটা ভালো করে পড়বেন, বেসিকের অংশটুকু লাস্ট আওয়ার ভালো করে সলভ করবেন, আর কনিডাল হাইপোথাইরয়েডিজমটা একটুখানি একটু দেখবেন এখান থেকে। অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, কনিটা অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়াও বলবো যে এটা আমাদের পেডিয়াট্রিক্সের জন্য দামি টপিক, এটাও আমি বেসিকে যদি পড়ি তো পড়লাম, আর যদি মনে করেন যে না পড়া হয়নি বেসিকে, তাহলে এই টপিকটা মাস্ট ক্লিনিক্যাল থেকে পড়তে হবে। এবং এটা শুধু এভাবে না, আপনার সবগুলো কোন এনজাইম ডেফিসিয়েন্সির কারণে কোন কোন ফিচার আসে, ঠিক আছে, ওভাবে কিন্তু আপনাকে পড়তে হবে। এবং এটা কিন্তু অঙ্কের মতো প্রশ্ন, আপনি ভালো করে বুঝলে এটা পারবেন, মানে এটা ভালো করে বুঝলে এটা সহজ, আর যদি না বুঝেন সবচেয়ে কঠিন প্রশ্ন হবে আপনার জন্য এই প্রশ্নটা, এবং এটা পেডিয়াট্রিক্স এর জন্য দামি। ডায়াবেটিস ইনসিপিটাসিস অ্যাসোসিয়েটেড উইথ, আচ্ছা এটার ক্ষেত্রে বলবো আপনি এই প্রশ্নটা কভার করার জন্য আপনি ডায়াবেটিস ইনসিপিটাস, তারপর হচ্ছে আপনার ডায়াবেটিস মেলাইটাস, তারপর আরটিএ, এগুলোর একটা কিন্তু বক্স আছে আবিদ হোসেন মোল্লা স্যারের বইয়ে, বা হচ্ছে আপনি আলাদা করে যে ডায়াবেটিস ইনস্টিটিউট পড়তে চান, মানে আমি বলবো আগে প্রথমে এই বক্সটা পড়বেন, তারপর আপনি হচ্ছে আলাদা করে, আর সাথে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস এটা অ্যান্সার করার জন্য আপনার ফিজিওলজি সহ আপনাকে কিন্তু পড়তে হবে। ফিজিওলজির আপনার ফিজিওলজির এন্ডোক্রাইন ফিজিওলজির নলেজ কিন্তু আপনার থাকতে হবে। আচ্ছা, শর্ট স্ট্রেচার মুখস্থ,
আপার মোটর নিউরন লেশন, এটা বলবো আপনি এখানে না পড়ে আপনি ক্লিনিক্যাল, আপনি আপনি বলবো যে বেসিকই পড়েছেন, এটা ফিজিওলজি, নার্ভাস ফিজিওলজি অথবা হচ্ছে নিউরো অ্যানাটমি। আপার মোটর নিউরন লেশন, লোয়ার মোটর নিউরন লেশন, তারপর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে পিরামিডাল, এক্সট্রা পিরামিডাল, এই দুটো আপনার কিন্তু ভালো করে পড়তে হবে। আচ্ছা, তারপর হচ্ছে হর্নার সিনড্রোম, বেসিকেই পড়ছেন, ক্লিনিক্যাল আলাদা করে পড়ার দরকার। ম্যানিনজাইটিস, ম্যানিনজাইটিস হচ্ছে এমন একটা টপিক যেটা থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই। যে কোনো এক জায়গায় ম্যানিনজাইটিস ঠিকভাবে পড়বেন, হয় নার্ভাস ফিজিওলজি, না হয় নিউরোঅ্যানাটমি, না হয় হচ্ছে ক্লিনিক্যালে, ঠিক আছে, বা নিউরোলজিতে। যে কোনো ভাবে আপনার এটা পড়তে হবে ম্যানিনজাইটিস এর। এবং ম্যানিনজাইটিস এর ক্ষেত্রে সিএসএফ ফাইন্ডিং থেকে শুরু করে বা নিউটাল ম্যানিনজাইটিস এর কজ কি কি, এবং এখানের মধ্যে লেস কমন কজ কি, মোর কমন কজ কি, ডেভিডসনের বক্সটা আপনাকে পড়তেই হবে। কন্ট্রাইন্ডিকেশন অফ লাম্বার পাংচার, এটা এটা কিন্তু বলবো এটা আপনি নিউরো নিউরো অ্যানাটমিতেও কিন্তু পড়েছেন, লাম্বার পাংচারের কন্ট্রাইন্ডিকেশন, কমপ্লিকেশন, ইন্ডিকেশন, এগুলা। সরি, আলহামদুলিল্লাহ, সরি। সিএসএফ ব্যাকটেরিয়া ম্যানিনজাইটিস এর কজ, এটাও বলবো যে ওভারঅল এক জায়গা থেকে পড়বেন। এই যেই টপিক কমন সেই টপিক যে কোনো এক জায়গায় পড়বেন। মেনিনজাইটিস এর আর্লি ইনফেসে ইম্পর্টেন্ট ফিচার কি কি? আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে ওই যে কার্নিকস এন্ড নেক রিজিডিটি, এগুলো তো হচ্ছে 18 মাসের পরে আসবে, এটা আমরা জানি, সেভাবে আপনার কিন্তু অ্যান্সারটা দিয়েছে। আচ্ছা, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ার কজ কি কি আছে? আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে এখানে আপনি বলবো যে এখানে আপনি স্পেসিফিক ফিচার, মানে আপনি ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ার কজ গুলোর মধ্যে একিউট কজ আছে, ক্রনিক কজ আছে, প্লাস হচ্ছে এটার ফিচার সহ আপনাকে পড়তে হবে। এক্সরে ফাইন্ডিং সহ কিন্তু মাঝে মাঝে মানে সরি, সিটি স্ক্যান ফাইন্ডিং সহ কিন্তু মাঝে মাঝে একটু চলে আসে। তো এটা বলবো যে এটা একটু একটু বিস্তারিত আপনি দরকার হলে আবিদ হোসেন মোল্লা স্যারের বই বা এম আর মোল্লা স্যারের বই, যে কোনো এক জায়গা থেকে পড়লেন। ফেব্রাইল সিজার, কমন টপিক একটা, ফেব্রাইল সিজারের যে যে স্পেসিফিক যে এসেনশিয়াল ফাইন্ডিং গুলো থাকে, যে এজ গ্রুপ, তারপর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি বিষয়টা, তারপর কত সময়, 15 মিনিটের মধ্যে কয়বার হবে কনভালশন, একদম নখদর্পণে এনে রাখতে হবে এটা। সেরেব্রাল পালসি, এটা কি প্রোগ্রেসিভ ডিসঅর্ডার? নো, এটা নন প্রোগ্রেসিভ এবং কখনো ভালো হয় না। মাল্টি ফ্যাক্টোরিয়াল, মানে মাল্টি ফ্যাক্টোরিয়াল, মাল্টিপল সিস্টেম ইনভলভ এবং মাল্টি ডিসিপ্লিনারি টিমের মাধ্যমে আমরা সেরেব্রাল পালসি ট্রিটমেন্ট করে থাকি। জিবিএস, এটা তো বলবো এটা কমন টপিক, এবং এটা আমরা ফিজিওলজিতেও পড়ি, আবার এখানে ক্লিনিক্যালেও তো মূলত পড়ি। এবং এখানের ক্ষেত্রে আপনার জিবিএস এর আপনার মাইক্রোবায়োলজিও কিন্তু আমরা অর্গানিজম পড়ি। জিবিএস এর অর্গানিজম বলেন, ক্যাম্পোবেক্টার জেজুনি, বা হচ্ছে আপনার কি অ্যাসেন্ডিং প্যারালাইসিস, রেসপিরেটরি ইনভলভমেন্ট হচ্ছে, এই বিষয়গুলো, বা রেসপিরেটরি ফেলিওর হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে পড়তে হবে। বা সিএসএফ এ হচ্ছে আমরা অ্যালবিউমিন সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন পাচ্ছি। উইলসন ডিজিজ মহাদামি, উইলসন ডিজিজ অটোজোমাল রিসেসিভ, এখানে কপার আপনার কি হচ্ছে এটিপি সেভেন এই জিনটা হচ্ছে আপনার কি হচ্ছে নষ্ট, আপনার মিউটেশন হয়ে যাচ্ছে। তো সেই কারণে হচ্ছে কপার মেটাবলিজমের প্রবলেম হচ্ছে, কি বাড়ছে, মানে এটা বলবো যে আপনি প্যাথোজেনেসিসটা ভালো করে পড়বেন। প্যাথোজেনেসিস প্লাস হচ্ছে নেট রেজাল্ট, সাথে হচ্ছে ইনভেস্টিগেশন ফাইন্ডিং, এখান থেকে প্রশ্ন একটা থাকে। আচ্ছা, অটিজম, অটিজমটা একটু আনকমন টপিক বা একটু বোরিং টপিক, আপনি অ্যাটলিস্ট ডিএসএম-5 ক্রাইটেরিয়াটা অ্যাটলিস্ট পড়ে রাখলে ভালো, অটিজম আর এডিএইচডি দুটো। ঠিক আছে, ওয়েস্ট সিনড্রোম একবারই এসেছিল, এখানে হিপস রেদমিয়া বা মেন্টাল রিটার্ডেশন, নর্মাল ইজি। আচ্ছা, এটা বলবো যে এটাও হচ্ছে একবার এসেছিল এবং আনকমন কিছু টপিক, এবং এটা আপনি এম আর খান স্যারের বই এতটুকুই আছে। আর এর চেয়ে বেশি যদি পড়তে চান তাহলে বলবো যে নেলসন, কিন্তু আমি বলবো যে এই একটা প্রশ্ন যেটা একবার এসেছিল মার্চ 21-এ, এটার জন্য খুব বেশি সময় নষ্ট করার প্রয়োজন নেই। প্যানসাইটোপেনিয়ার কজ, বেসিক প্রশ্ন। হেমোরাইটিক ডিজ অফ দ্য নিউবর্নের ক্ষেত্রে কোনটা অ্যাসোসিয়েটেড হয়? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই হচ্ছে আইজিজি, কারণ আইজিজি তো প্লাসেন্টা ক্রস করে, আইজিএম তৈরি হয় কিন্তু প্লাসেন্টা ক্রস করতে পারে না, সেজন্য কি ডিজিজ হবে না, প্রকাশ পাবে না। হেমোফিলিয়ার ক্ষেত্রে কি কি ফিচার? হেমোফিলিয়া, থ্যালাসেমিয়া, মাস্ট ব্লাড ফাইন্ডিং প্লাস হচ্ছে আপনার টোটাল প্যাথোজেনেসিস সহ আপনাকে পড়তে হবে। হেমোফিলিয়া, থ্যালাসেমিয়া, ভন উইলবেন ডিজিজ ফাইন্ডিং, এপিস্টাসিস হচ্ছে বা হচ্ছে আপনার কি ইজিলি ব্রুইশিং, ম্যানোরেজিয়া হচ্ছে, বিটা থ্যালাসেমিয়া, মানে থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া মেজর মাইনর, মূলত মেজরটা থেকে প্রশ্ন আসে বেশি। আচ্ছা, এবং এখানে কিন্তু আপনার পেডিগ্রি মানে জেনেটিক্স সহ আপনাকে পড়তে হবে। ঠিক আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কজ, এটার জন্য আপনাকে ক্লিনিক্যাল থেকে পড়তে হবে, কারণ কজ বেসিক থেকে পড়লে হবে না, আপনার ক্লিনিক্যালের প্রশ্ন, ক্লিনিক্যালের উত্তর। টিউমার লাইসিস সিনড্রোম, অনকোলজির মাঝে টিউমার লাইসিসের আপনার ফিচার গুলো আপনার সুন্দর করে কিন্তু এখানে দেয়া আছে।
উইন্স টিউমার, আচ্ছা উইন্স টিউমার নেফ্রোব্লাস্টোমা এই দুটা কম্পেয়ার করে পড়বেন। উইন্স টিউমার মিড লাইন ক্রস করতে পারছে না, আপনার উইন্স টিউমার বা নেফ্রোব্লাস্টোমা মিড লাইন ক্রস করে না, কিন্তু নিউরোব্লাস্টোমা মিড লাইন ক্রস করে, কোন এজ গ্রুপে হচ্ছে বা কি। তো উইন্স টিউমারটা মূলত নেফ্রোব্লাস্টোমা আর নিউরোব্লাস্টোমা এই দুটার কম্পেয়ার করে পড়লে আপনার দুইটা প্রশ্ন কভার হয়ে যায়। একিউট রিউমেটিক ফিভারের মূলত হচ্ছে মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়া মাস্ট। আচ্ছা, এসিলিটা বলবো একটু পড়ে রাখেন, এসিলি থেকে এখন পর্যন্ত দুইবার প্রশ্ন এসেছে। এসিলির ফিচার গুলো প্লাস হচ্ছে এসিলির আপনার মানে যে 10টা যে ক্রাইটেরিয়া আছে এসিলির, ওগুলো আপনাকে একটু দেখে রাখতে হবে। কাওয়াসাকি ডিজিজটা একবার প্রশ্ন এসেছে, এবং বলবো আপনি এখানে এই কারণে প্রবাবল স্টেম গুলো সহ পড়বেন। যদি এক্সট্রা পড়তে চান নেলসন, আবিদ স্যারের বই খুব বেশি নেই, চাইলে এম আর খান স্যারের বই থেকে পড়তে পারেন, অথবা আমাদের রেসিডেন্সি পার্ল থেকে পড়তে পারেন। তারপর হচ্ছে আপনার বলবো যে ভাস্কুলাইটিসে মুখস্থ পড়া, স্কিন র্যাশ মুখস্থ পড়া, ভেসিকুলার র্যাশ মুখস্থ। তো এগুলো প্রিনেটাল ডায়াগনোসিস কোন কোন ডিজের ক্ষেত্রে পড়ে থাকি, বা জিনোটাইপ, আপনার ডাউন সিনড্রোম, এটাও বলবো জেনেটিক্স এর সাথে আপনি পড়লেন। স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি জেনেটিক্স এর সাথে, তবে এটা একটু বিস্তারিত পড়বো আমরা, ডিটেল পড়বো। ঠিক আছে, ডিটেল। আর লাস্ট হচ্ছে আপনার ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন কিভাবে কিভাবে হচ্ছে কোন কোন ক্ষেত্রে, এটা। এই হচ্ছে তাহলে কপি। আর সাপ্লিমেন্ট কপির মধ্যে কিছু প্রশ্ন আছে যেগুলো রিসেন্ট ডিপ্লোমার প্রশ্ন, এগুলো একটু আমরা সলভ করে রাখবো, যে কোন কোন ক্ষেত্রে যে আপনার টফের প্রশ্ন, যে নিচেস বা হচ্ছে কি আপনার স্কোয়াটিং পজিশনে ইমপ্রুভ হয় সাইনোটিক স্পেলটা। ঠিক আছে, এই হচ্ছে তাহলে আপনাদের আজকের সেশন। বলবো যে লাস্ট আওয়ারটা মূলত আপনি কিভাবে পড়বেন এটা নিয়ে আমাদের আজকের আলোচনা ছিল। তো আশা করি সবাই অনেক সবার জন্য মানে সবাই ক্লিনিক্যাল অংশটুকু সুন্দর করে গুছাতে পারবেন। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। আজকের সেশন আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।